কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আনডেড মার্ডার ফ্রেস নামের অসাধারণ একটা অ্যানিমে সিরিজের কাহিনী সম্পর্কে জানবো। এই একটা ভিডিওতেই আমরা ফুল সিরিজটার কাহিনী এক্সপ্লেইন করে দিব। এই সিরিজটার IMDb তে রেটিং 7.6 আউট অফ 10। আর তোমাদের মধ্যে যারা ডেমন রিলেটেড অ্যানিমে অনেক বেশি পছন্দ করো, জাস্ট লাইক ডেমন স্লেয়ার, বা যে অ্যানিমের মধ্যে ডেমনদের সাথে মানুষের ফাইট থাকবে, যে অ্যানিমের মধ্যে গবলিন থাকবে, মনস্টার থাকবে, এই টাইপের অ্যানিমে যাদের ভালো লাগে, এই অ্যানিমেটা ডেফিনেটলি তাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করছি। এই গল্পটা মূলত এমন একটা ছেলেকে নিয়ে যাকে মানুষরা ডেমন স্লেয়ার নামে চিনত। সে একটা সার্কাসে কাজ করত, তবে এই সার্কাসটা আসলে কোনো সাধারণ সার্কাস ছিল না। এটা ছিল মূলত একটা ব্যাটল এরিনা। একদিন সার্কাসের লিডার একটা গবলিন কিনে নিয়ে আসে। এই সার্কাসের বেশিরভাগ ফাইটাররাই কোনো মানুষ ছিল না, তারা ছিল সব ডেমন আর মনস্টার। সার্কাসের লিডার তাদের সাথেই এই ডেমন স্লেয়ারটার ফাইট করাতো। একদিন আমাদের এই ডেমন স্লেয়ার একটু ঘুরতে বের হয়, তখন কিছু বাচ্চা পেছন পেছন তাকে ফলো করতে শুরু করে। সে তখন বাচ্চাদেরকে ভয় দেখায় আর তারা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সে এক বোতল বিয়ার কিনে এবং খেয়াল করে যে কিছু মানুষ একটা বিড়ালকে মারছে। তারা ভাবছিল এই বিড়ালটা আসলে একটা ডেমন বা মনস্টার। মানুষরা তখন তাকে এই বিড়ালটাকে হ্যান্ডেল করতে বলে, কিন্তু তার মনে হয় এটা তো জাস্ট একটা সাধারণ বিড়াল। সেই বিড়ালটাকে না মেরে সেটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সাধারণ মানুষরা মূলত তার সাথে মনস্টারদের ফাইট দেখতে অনেক বেশি পছন্দ করত, কিন্তু কেউই এই ডেমন স্লেয়ারকে পছন্দ করতো না। সবাই এই ডেমন স্লেয়ারটাকেও একটা মনস্টারই ভাবতো। রাতে সে স্টেজে আবারও পারফর্ম করতে যায়। সেখানে হঠাৎ করে সে দেখে দিনের বেলা যে বিড়ালটাকে সে দেখেছিল সেটা আসলেই একটা মনস্টার ছিল। ফাইট শেষ হওয়ার পর সে যখন স্টেজ থেকে নিচে নামে, তখন তার মনে হয় কেউ যেন তার পিছু নিচ্ছে। একটা মেয়ে তাকে ফলো করছিল। মেয়েটি যখন তাকে তার রুমে দেখতে পায় না, তখনই সে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই ডেমন স্লেয়ার তাকে হাতে নাতে ধরে ফেলে। সে জানতে চায় যে এই মেয়েটির কাছে যে কেজ বা খাঁচা আছে সেটার মধ্যে কি আছে। সে যখন কেজের বা খাঁচাটার কাছে যায়, মেয়েটি তখন কাউন্টার অ্যাটাক করে এবং নিজের বন্দুক বের করে। সে আবারও মেয়েটির কাছে যাওয়ার চেষ্টা করে এবং দুজনের মধ্যেই এখানে ছোটখাটো একটা ফাইট শুরু হয়ে যায়। ডেমন স্লেয়ার এই মেয়েটার বন্দুকটাকে মাটিতে আছড়ে মারে আর এই মেয়েটাকে খুবই সহজে হারিয়ে দেয়। ঠিক তখনই কেজের ভেতর থেকে একটা শব্দ আসে আর এই শব্দটা এই মেয়েটিকে ছেড়ে দিতে বলে। মেয়েটি নিজের বন্দুক লুকিয়ে ফেলে আর এই কেজটাকে আবারও তুলে নেয়। কেজের ভেতর থেকে আসা আওয়াজটা তখন জানায় যে সে এই ডেমন স্লেয়ারকে চেনে। এই ডেমন স্লেয়ারটা মূলত একটা হাফ ডেমন আর হাফ হিউম্যান, যার উপরে অতীতে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং তার শরীরের ভেতর অনেক ডেমন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এমনকি এই আওয়াজটা এটাও জানতো যে প্রতিদিন ডেমনিক পাওয়ার ব্যবহার করার কারণে ডেমন স্লেয়ারের লাইফ ফুরিয়ে আসছে এবং খুবই তাড়াতাড়ি ডেমনরা তাকে কনজিউম করে নিবে। কেজের ভেতরের ওই আওয়াজটা তাকে একটা ডিল অফার করে। ঠিক তখনই এই কেজের পর্দাটা সরে যায় আর একটা মেয়ের কাটা মাথা দেখা যায়। এই মেয়েটার নাম ছিল আয়া। সে ছিল একজন ইমমর্টাল, মানে যাকে মেরে ফেলা সম্ভব না। সে প্রায় 900 বছর ধরে বেঁচে আছে। এই মেয়েটি জানায় যে শুধুমাত্র কোনো একটা ডেমনই তাকে মেরে ফেলতে পারে, কিন্তু একটা হাফ ডেমন মূলত তার এই অবস্থা করেছে, যার কারণে সে পুরোপুরি মারা যায়নি। 1 বছর আগে একটা হাফ ডেমন তার শরীর চুরি করে নিয়েছিল, তবে সে শুধুমাত্র তার মাস্টারকে দেখতে পেয়েছিল, যে ছিল একজন বয়স্ক ফরেইনার। লোকটার গলার আওয়াজ ছিল খুবই ভারী আর হাতে তার একটা লাঠি ছিল। আয়া চেয়েছিল ডেমন স্লেয়ার যেন তাকে মেরে ফেলে আর তার বদলে সে তার লাইফ স্প্যান বাড়ানোর একটা উপায় বলে দিবে, মানে যেন এই ডেমন স্লেয়ার আরো অনেক দিন বেঁচে থাকতে পারে। কিন্তু তখনই ডেমন স্লেয়ার বলে তাদের অন্য কোথাও গিয়ে কথা বলা উচিত, যাতে তাকে আর এই সার্কাসে ফাইট করতে না হয়। ডেমন স্লেয়ারটা তখন নিজের আসল নাম শিনিচি বলে। আয়া তাকে জিজ্ঞাসা করে, যখন সে জানে যে ডেমনিক পাওয়ার ইউজ করলে তার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাবে, তারপরেও সে কেন ফাইট করে। শিনিচি জানায় যে ফিউচারে সে যদি কখনো নিজের সেন্স পুরোপুরি হারিয়ে ডিমন হয়ে যায়, তবে ফাইটের সময় যে মানুষগুলো তাকে শুধু এন্টারটেইনমেন্টের জন্য দেখতো, সে মূলত তাদেরকেই আগে মেরে ফেলবে। শিনিচি ভেবেছিল মরার জন্য এর চেয়ে আর কোনো ভালো উপায় হতেই পারে না। তার প্ল্যানটা অনেকটা এরকম ছিল, যখন সে মারা যাবে তখন এই সমাজের যত খারাপ টাইপের লোক আছে, যেখানে সে মরার আগে আসলে এই সমাজটাকে একটু পরিষ্কার করে দিয়ে যেতে পারবে। কিন্তু আয়া যখন তার লাইফ স্প্যান বাড়ানোর রাস্তা দেখায়, তখন সে এই চিন্তাটা বাদ দিয়ে দেয়, মানে সে এখন মরার চিন্তা করছে না আর কি। শিনিচি পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে আয়াকে মারবে না, কারণ তার মনে হচ্ছে আয়া আসলে মরতে চায় না। সে শুধু একটা কাটা মাথা হয়ে বেঁচে থাকতে থাকতে বোর হয়ে গেছে। তবে শিনিচি বলে, আমি তোমাকে তোমার শরীর খুঁজে পেতে হেল্প করব, কারণ যে বুড়ো লোকটা আয়ার শরীর চুরি করেছে সেই লোকটাই আসলে শিনিচিকেও হাফ ডেমন বানিয়ে দিয়েছিল। সে আয়াকে জিজ্ঞাসা করে, ওই বুড়ো লোকটার লাঠির উপরে কি এম লেখা ছিল? আয়া তখন বলে হ্যাঁ।
ওই বুড়ো লোকটার লাঠির উপরে এম লেখা ছিল। এখন তাদের ডিল পুরো বদলে যায়। আয়া জানতো তার শরীর ইউরোপে আছে, তার মানে তাদেরকে এখন একটা লম্বা সফর করতে হবে। শিনিচি জিজ্ঞাসা করে যে তার আয়ু আসলে কিভাবে বাড়তে পারে। আয়া জানায় তাকে শুধু এই ইমমর্টালের একটা সেল খেতে হবে, যাতে তার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং হয়ে যায় এবং নিজের ভেতরে থাকা ডেমনিক সাইড ইফেক্ট গুলো সে কন্ট্রোল করতে পারে। তবে আয়া নিজের মাথার কোনো পার্ট তাকে দিতে রাজি হচ্ছিল না। এখন শিনিচির লাইফ স্প্যান বাড়ানোর জন্য সে শিনিচিকে দুইটা অফার দেয়, হয় শিনিচিকে তার শরীরের ঘাম খেতে হবে অথবা শিনিচিকে তার মুখের লালা খেতে হবে। শিনিচি তখন তার মুখের লালাটাকে বেছে নেয়। আয়া তখন তাকে নিজের মুখ তার কাছে আনতে বলে এবং একটা কিসের মাধ্যমে তাদের এই কন্ট্রাক্টটা সিল হয়ে যায়। অন্যদিকে ফ্রান্সের একটা জঙ্গলে একজন ভ্যাম্পায়ার বাবা আর তার ছেলে হরিণ শিকার করছিল। বাবা শিকারের জন্য বন্দুক ব্যবহার করছিল, কিন্তু হরিণের স্পিডের কাছে ওই বন্দুক কোনো কাজেই আসছিল না। সে বন্দুক ফেলে দেয় আর খালি হাতেই হরিণটাকে ধরার জন্য দৌড়ায়। ছেলে তাকে জিজ্ঞাসা করে যদি সে বন্দুক ব্যবহারই করতে না পারে তবে সে এটাকে কেন এনেছে। বাবা জানায় এই বন্দুকটা তাকে মেয়র গিফট করেছিল, তাই সে জাস্ট একবার এই বন্দুকটাকে ট্রাই করার জন্য এনেছিল। কাউন্ট ড্রাকুলার মৃত্যুর পর থেকেই ভ্যাম্পায়াররা মানুষদের সাথে মিশে থাকতে শুরু করেছে, কারণ মানুষদের সাথে লড়াই করার চেয়ে তাদের সাথে শান্তিতে থাকাটাই বেশি সেফ মনে করতো এই ভ্যাম্পায়াররা। বাড়ি ফেরার সময় তার ছেলে তাকে জিজ্ঞাসা করে সে সব সময় রূপোর তৈরি জিনিসপত্র কেন রাখে। বাবা উত্তর দেয় যাতে অন্য কোনো শিকারী এই জিনিসগুলোকে ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। বাড়ির স্টোর রুমে ঢোকার পরেই বাবার চোখ পড়ে একটা রূপার তৈরি বুলেটের উপরে, যাতে ভ্যাম্পায়ারের রক্ত লেগেছিল। এই জিনিসটা দেখে সে ভয় পেয়ে নিজের ফ্যামিলিকে খুঁজতে বের হয়। সে তার বড় ছেলে আর বাটলারকে দেখতে পায়, কিন্তু সে যখন তার ওয়াইফ আর ছোট মেয়ের কথা জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে তার ওয়াইফ ঘরেই আছে আর ছোট মেয়েটা মেইডের সাথে গান গাইছে। তবে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে বাড়ির কোথাও কোনো অনুপ্রবেশকারীর চিহ্নও ছিল না। তবে ওই বুলেট আর ওই রক্তটা কই থেকে এলো। সে যখন তার ওয়াইফের রুমে গেল তখন সেখানকার দৃশ্য দেখে সে পুরো শকড হয়ে যায়। সে দেখে তার ওয়াইফ অলরেডি মারা গেছে। এই ঘটনার কিছুদিন পর দলে দলে জার্নালিস্টরা তার বাড়ির সামনে এসে ভিড় জমাতে শুরু করে। আসলে সে ছিল লর্ড গোডার্ড। টানা 20 বছর ধরে কোনো মানুষের রক্ত না খাওয়ার কারণে সে একজন সাধারণ নাগরিকের মতোই সব রকম আইনি অধিকার পেয়ে গিয়েছিল। কিন্তু এই সমাজের মধ্যেও থার্ড ক্লাস টাইপের কিছু মানুষ ছিল যারা সব সময় তাকে টার্গেট বানাতো। জার্নালিস্টরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সে অবশ্য প্রেসারের সামনে মুখ খুলতে একদমই রাজি ছিল না। ঠিক তখনই অ্যানি নামের একটা তরুণী জার্নালিস্ট তাকে জিজ্ঞাসা করে সে এই কেসটার ব্যাপারে এখন কি করতে চায়। গোডার্ড জানায় সে এই কেসের জন্য একজন ডিটেকটিভ হায়ার করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ পুলিশের উপরে তার একটুও ভরসা ছিল না। অ্যানির সন্দেহ হয় যে সে নিশ্চয়ই আয়া আর শিনিচিকে হায়ার করেছে। গোডার্ডও তখন বলে হ্যাঁ আমি তাদেরকেই হায়ার করেছি। অন্যদিকে ঠিক ওই সময়েই আয়া আর শিনিচি লর্ড গোডার্ডের সাথে দেখা করার জন্য চলে আসে। গোডার্ডের মতে আয়া আর শিনিচি এর আগেও মনস্টার রিলেটেড অনেক কেস সলভ করেছে। যদিও এই দুজনের আসল পরিচয় জানা অনেক বেশি কঠিন ছিল, তবে তারপরেও পুলিশের চেয়ে এই লর্ডের এদের উপরেই বেশি ভরসা ছিল। গাড়ি থেকে নামার সময় শিনিচি ভাড়ার টাকা কমানোর জন্য ড্রাইভারের সাথে তর্ক করতে থাকে। তবে আয়া চাইছিল যেন শিনিচি এই ড্রাইভারটাকে বিরক্ত না করে। তবে শিনিচি কোনোভাবেই এই ড্রাইভারটাকে ছাড়ে না। সে জোর করে ভাড়া কমাতে তাকে রাজি করিয়ে নেয়। কিন্তু যখনই টাকা দেওয়ার কথা ওঠে শিনিচির পকেটে তো তখন একটা টাকাও ছিল না। তাই সে ড্রাইভারকে বলে লর্ড গোডার্ডের কাছ থেকে পাওনা টাকা বুঝে নিতে। বেচারা ড্রাইভার কাঁদতে কাঁদতে লর্ডের কাছে গিয়ে কমপ্লেন করে যে কিভাবে শিনিচি তাকে হয়রানি করেছে। গোডার্ড ড্রাইভারকে শান্ত হতে বলে এবং তার বাটলারকে দিয়ে তার ভাড়াটা মিটিয়ে দেয়। এরপরে শিনিচি লর্ড গোডার্ডকে নিজের পরিচয় দেয়। এরপর যখন লর্ড গোডার্ড আয়ার গলা শুনতে পায় তখন তার মনে হয় এই গলার আওয়াজটা হয়তো বা তার মেইড শিজুকুর। কিন্তু আয়া যখন শিজুকুকে তার জিনিসপত্র গুছিয়ে রাখতে বলে লর্ড গোডার্ড তখন পুরো কনফিউজড হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না যে আয়ার গলার আওয়াজটা আসলে কোথা থেকে আসছে। এরপর যখন তাদের মেইন কাজের কথা শুরু হয় তখন শিনিচি কেজের উপর থেকে ওই পর্দাটা সরিয়ে দেয়। পর্দা সরাতেই লর্ড গোডার্ড আর তার দুই ছেলে দেখতে পায় যে আয়ার শুধুমাত্র একটা কাটা মাথা আছে। সে শুধুমাত্র নিজের ব্রেইন ব্যবহার করেই বেঁচে ছিল। এটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আয়া লর্ড গোডার্ডকে পুরো ক্রাইম সিনটা একদম প্রথম থেকে বুঝিয়ে বলতে বলে। গোডার্ড তখন তাদের নিয়ে তার ওয়াইফের রুমে যায়। ভ্যাম্পায়ারদের বডি খুবই দ্রুত নষ্ট হয়ে যায়, তাই তার ওয়াইফকে অলরেডি দাফন করে দেওয়া হয়েছে। তবে তার একটা ফটো সেখানে রাখা ছিল। ফটোতে দেখা যায় তার ওয়াইফের বুকে কোনো একটা সুচালো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয়টা হচ্ছে ওয়াইফের মুখে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। তার মানে যখন এই ঘটনাটা ঘটে তখন সে ঘুমাচ্ছিল। এতে পরিষ্কার বোঝা যায় যে খুনি সরাসরি তার হার্ট লক্ষ্য করেই এই অ্যাটাকটা করেছে।
চেয়ারের পেছনে কোনো স্ক্র্যাচ ছিল না। তার উপরে খুনি কিভাবে একজন ভ্যাম্পায়ারের অ্যাওয়ারনেসকে ফাঁকি দিয়ে এই রুমে ঢুকলো সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। এই জিনিসটা থেকে প্রমাণ হয়ে যায় যে এই খুনি মূলত অনেক এক্সপেরিয়েন্সড ছিল, বডির বাইরে কোনো ক্ষত ছিল না। তাই হয়তোবা ওই খুনিটা কোনো জিনিস আড়াল করার জন্য বা কোনো প্রমাণ লুকানোর জন্য হোলি ওয়াটার বা পবিত্র পানি ব্যবহার করেছিল। সেখানে একটা পবিত্র পানির বোতলও ছিল যার মুখে রক্তের দাগও লেগেছিল। তবে এই জায়গায় আরো অনেক বড় একটা প্রবলেম ছিল। স্টোরেজ রুমে একটা সিলভারের স্টেক ছিল যার চাবি শুধু লর্ড গোডার্ড আর তার বাটলারের কাছেই থাকতো। আর ভ্যাম্পায়াররা রূপা ছুতে পারে না, রূপা ছুলেই তাদের শরীর পুড়ে যায় এবং সেই জায়গাটা হিল হতে কয়েক সপ্তাহ সময় লাগে। এই পুরো সিনটা দেখে আয়ার মাথায় বেশ কয়েকটা পয়েন্ট আসে। প্রথমত, খুনি নিশ্চয়ই খুবই কাছের কেউ একজন যে ওয়াইফের অ্যাওয়ারনেসকে খুবই সহজে ফাঁকি দিতে পেরেছে। দ্বিতীয়ত, খুনি রাতের বেলা কেন অ্যাটাক করলো যখন দিনের বেলা ভ্যাম্পায়াররা সবচেয়ে বেশি দুর্বল হয়। তৃতীয়ত, স্টোরেজ রুমের তালাটা ভাঙা কেন ছিল আর হোলি ওয়াটারের বোতলটাই এখানে কেন ফেলে যাওয়া হলো। চতুর্থত, খুনি সিলভারের স্টেকের ব্যাপারে কিভাবে জানলো আর ওয়াইফের রুম ও তার ঘুমানোর পারফেক্ট টাইমটাই সে কিভাবে জানলো। পঞ্চমত, কাজ শেষ হয়ে যাওয়ার পর খুনি ওই সিলভারের স্টেকটা আবারও কেন স্টোরেজ রুমে ফেরত রাখতে গেল। এই সব পয়েন্ট শুনে লর্ড গোডার্ডের মাথা ঘুরে উঠতে থাকে। ঠিক তখনই তার ছোট মেয়ে তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু শিনিচিকে দেখেই সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। আয়া বলে যে তার মাথায় এই 5টা পয়েন্ট ছাড়াও আরো 2টা পয়েন্ট এসেছে, তবে 6 আর 7 নাম্বার পয়েন্টটা সে পরে জানাবে। এরপরে আয়া লর্ডের পুরো ফ্যামিলির সাথে ডিনারে বসে। ওই ট্যাক্সি ড্রাইভারকেও সেখানে ডাকা হয়েছিল, কিন্তু সে পুরো অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। আয়ার শুধুমাত্র একটা কাটা মাথা দেখে সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। গোডার্ডের ফ্যামিলি নিজেদের পাওয়ার বা শক্তি ধরে রাখার জন্য শুধু রক্ত খেত, বাকি গেস্টদের জন্য নর্মাল খাবারের ব্যবস্থা ছিল। আর আয়ার তো কোনো খাবার খাওয়ার প্রয়োজনই ছিল না, কারণ তার তো বডি নেই। তবে লর্ড গোডার্ডের ফ্যামিলির এই দুইজন ডিটেকটিভের যোগ্যতার উপরে অনেক সন্দেহ ছিল। তাদের মনে হচ্ছিল যে এই দুজন আসলে ফ্রড এবং এদেরকে একটুও বিশ্বাস করা যায় না। কিন্তু লর্ড গোডার্ডের মনে হচ্ছিল এই দুজন দেখতে অদ্ভুত হলেও ইনভেস্টিগেশন নিয়ে কথা বলার সময় এদেরকে অনেক বেশি শার্প মনে হয়েছে। ঠিক তখনই আয়া নিজের স্কিল দেখানোর সিদ্ধান্ত নেয়। সে হুট করেই ড্রাইভারের পার্সোনাল লাইফ আর তার ওয়াইফের সাথে ঝগড়ার টপিক নিয়ে কথা বলতে শুরু করে। ড্রাইভার পুরো অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করে সে আর তার ওয়াইফের ঝগড়া হয়েছে। আয়া শান্তভাবে বুঝিয়ে বলে যে ড্রাইভার প্রায়ই ড্রিঙ্কস করত, কিন্তু তার ওয়াইফ তাকে ড্রিঙ্কস করতে বারণ করত। আয়া তার শার্টের দাগ দেখে বুঝে গিয়েছিল যে সে প্রায়ই মাতাল অবস্থায় নিজের শার্টে খাবার ফেলে দিত আর তার ওয়াইফ বারবার সেটা ধুয়ে দিত। এমনটা তখনই হয় যখন সে পুরোপুরি নেশায় ডুবে থাকে। দ্বিতীয় পয়েন্টটা হলো ড্রাইভারের দাড়ি শেভড ছিল না, কিন্তু তার শার্ট একদম পরিষ্কার ছিল, এমনকি বোতামগুলোও নতুন করে সেলাই ছিল। এর থেকে বোঝা যায় যে সে গত 1 সপ্তাহ ধরে এক ফোঁটাও ড্রিঙ্কস করেনি, কারণ তার শার্টটা 1 সপ্তাহ ধরে ধোয়া হয়নি। তার মানে এটা পরিষ্কার ছিল যে এই ড্রাইভারের ওয়াইফ তার এই ড্রিঙ্কস করার অভ্যাসে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল আর সে মূলত তার ফ্যামিলিতে শান্তি বজায় রাখার জন্যই ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছিল। ড্রাইভারটা মূলত রিয়েলাইজ করতে পেরেছিল যে তার ওয়াইফের খেয়াল রাখা উচিত আর এই কারণেই মূলত সে ড্রিঙ্কস করা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। ড্রাইভারের এই গল্প শুনে লর্ডের বড় ছেলে তার উপরে পুরোপুরি ইমপ্রেসড হয়ে যায়। তার মনে হয় আয়া একদম শার্লক হোমসের মতোই জিনিয়াস। শার্লক হোমস অনেক পপুলার একটা মানুষ ছিল আর যার বুদ্ধি অনেক বেশি ছিল। এরপরে আয়া কেসের ব্যাপারে তাদের কাছ থেকে আরো কিছু ডিটেলস জানতে চায়। লর্ড গোডার্ড জানায় তার ওয়াইফের বডি রাত 1:30 নাগাদ পাওয়া গিয়েছিল আর তাদের ফ্যামিলির একটা নিয়ম ছিল যে রাত 12টার সময় তারা সবাই একসাথে এভাবেই ডিনার করবে। রাত 12টার সময় তার ওয়াইফ খাওয়া শেষ করে নিজের রুমে রেস্ট নিতে চলে গিয়েছিল। খাওয়ার পর লর্ড গোডার্ড তার বড় ছেলের সাথে লাইব্রেরিতে দেখা করে, যেখানে টাউন ম্যানেজমেন্ট নিয়ে তাদের মধ্যে জরুরি কথাবার্তা হচ্ছিল। ছোট মেয়েটাও তখন ওখানেই ছিল। এরপরে লর্ড শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন নিজের জিনিসপত্র নেওয়ার জন্য স্টোর রুমে গিয়েছিল তখন সেখানে কোনো অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি। বাইরে যাওয়ার সময় তার ছোট ছেলেও তার সাথে বের হয় এবং বাড়ি ফেরার আগ মুহূর্ত পর্যন্ত তারা দুজনেই জঙ্গলে একসাথে ছিল। শিকারের সময় গোডার্ড হরিণকে লক্ষ্য করে 3টি গুলি চালিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নিশানাগুলো ফসকে যায়। বাড়ির লাইব্রেরিতে বসে থাকা বড় ছেলেও কিন্তু দূর থেকে এই 3টি গুলির আওয়াজ স্পষ্ট শুনতে পেয়েছিল। বাবা শিকারে চলে যাওয়ার পর বড় ছেলে আবারও রিডিং রুমে ফিরে যায় এবং তার ছোট বোনকে মেইডের কাছে রেখে দেয়। আয়া তখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করে রাতের খাওয়া দাওয়া শেষ হওয়া থেকে শুরু করে বাবার শিকারে যাওয়া পর্যন্ত সে ঠিক কি করেছিল। এই প্রশ্নটা শুনে ছোট ছেলে বেশ রেগে যায়, কিন্তু আয়া তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে যে সে যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তবে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে এই ছোট ছেলেই মূলত এই মুহূর্তে সবচেয়ে বেশি সন্দেহের তালিকায় ছিল, কারণ রাত 12:30 থেকে 1টা পর্যন্ত সে নিজের রুমে একাই ছিল এবং সে কোনো ধরনের আওয়াজ শুনতে পায়নি। এরপরে আয়া মেইডকে জিজ্ঞাসা করে 12:30 থেকে 1:30 পর্যন্ত সে কি করেছিল। মেইড জানায় সে পুরো বাড়ি পরিষ্কার করেছিল, কিন্তু যখন ছোট মিস তার ভাইকে বিরক্ত করতে শুরু করে তখন সে ছোট মিসের সাথেই 1:30 পর্যন্ত সময় কাটায়। তবে এর মধ্যে সে মাঝখানে মাত্র 1 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল এবং সাথে সাথেই ফিরে এসেছিল। লর্ডের ছোট মেয়ে তখন মেইডের এই কথাটাকে
আয়াকে কনফার্ম করে। বাটলারের ব্যাপারে জানা যায় যে সে ওই সময় নিজের কাজ করছিল এবং লর্ড গোডার্ডের পুরো শিডিউল অ্যারেঞ্জ করার দায়িত্বে ছিল, আর ওই সময়টাতে সে সব সময় একা একাই থাকতো। সবার জবাব শোনার পর আয়া নিশ্চিতভাবে বলে যে খুনি এই বাড়িরই কেউ একজন, কারণ সে আগেই বুঝিয়েছে খুনি যদি বাইরের কেউ হতো তবে কোনো আওয়াজ না করে এভাবে খুন করা কোনোভাবেই পসিবল না। এই কথাটা শুনতেই ছোট মেয়ে ওখান থেকে দৌড়ে পালায় আর মেইডও তার পেছনে পেছনে চলে যায়। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। দিনের শেষ হতেই আয়া নিজের রুমে অ্যাসিস্ট্যান্ট শিজুকে ইশারা করে যাতে সে নিজের বাড়ির ওই 2 সার্ভেন্টের উপরে অনেক কড়া নজর রাখে। ঠিক তখনই বড় ছেলে তাদের কাছে আসে এবং 2 ডিটেকটিভকে হুমকি দিয়ে বলে যে সে তার মায়ের খুনি না। আয়া অবশ্য আগে থেকেই জানতো যে বড় ছেলে মূলত খুন করেনি, কারণ সে ডিনারের সময় সবার হাতের দিকে খেয়াল করেছিল। ফ্যামিলির 3 ভ্যাম্পায়ারের হাতের কোথাও কোনো ক্ষত বা পোড়া দাগ ছিল না, আর এটাই মূলত প্রমাণ করে যে তাদের মধ্যে কেউই ওই সিলভার স্টেকটাকে হাত দিয়ে ছোঁয়নি। এখন আয়ার মেইন মিশন ছিল ওই স্টেকটাকে খুঁজে বের করা আর ওই জিনিসটাকে ভালো করে চেক করা। এই সময়ে শিজুকু বাড়ির 2 সার্ভেন্টের উপরে অনেক বেশি কড়া নজর রাখছিল। রাত ঠিক 1টার সময় বাটলার নিজের কাজের জন্য বাইরে যেতে চাইলে শিজুকু তাকে আটকে দেয়। মেড জানায় যে লর্ড গোডার্ড আর শিনিচি ইতিমধ্যে জঙ্গলের দিকে চলে গেছে। এই কথা শুনে বাটলারের চোখে মুখে কিছু একটা অস্বস্তি আর চিন্তার ছাপ দেখা যায়। অন্যদিকে জঙ্গলে হাঁটার সময় লর্ড গোডার্ড আয়াকে এমন ধরনের ক্রিয়েচারের কথা বলছিল যাদেরকে ইমর্টাল মনে করা হয় এবং যারা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। আয়া তখন জানায় যে এই অমর ক্রিয়েচারদেরও একটা উইকনেস আছে, আর সেটা হচ্ছে ডিমন। ডিমনরা চাইলে যে কোনো ইমর্টালকে বা অমর ক্রিয়েচারকে মেরে ফেলতে পারে, কিন্তু ডেমনদের ডিফেন্স খুবই দুর্বল হয়, যার কারণে তারা একটা সাধারণ বন্দুকের গুলিতেও মারা যেতে পারে। আয়া আরো বলে যে মানুষ ইতিমধ্যেই প্রায় সব ডেমনকে মেরে ফেলেছে, এখন খুবই কম সংখ্যক ডেমন বেঁচে আছে। লর্ড গোডার্ড তখন রিয়েলাইজ করতে পারে যে তারা আসলে পরোক্ষভাবে নিজেদের কথাই বলছে, মানে এখন ডেমন হিসেবে তো তারাই বেঁচে আছে, মানে আয়া আর শিনিচি, এছাড়া এক্সট্রা কোনো ডেমন অ্যাকচুয়ালি ওইভাবে বেঁচে নেই। আর এদের দুজনের মধ্যে একজন হচ্ছে ডেমন আর একজন হচ্ছে ইমমর্টাল। যখন দুজনেই বুঝতে পেরে যায় যে তাদের আসল পরিচয় সামনে চলে এসেছে, তখন তারা নিজেরাও আর নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখার চেষ্টা করে না। ঠিক তখনই হঠাৎ করে লর্ড গোডার্ডের উপরে একটা অতর্কিত হামলা হয়। সে তৎক্ষণাৎ চারপাশের সবগুলো লাইট বন্ধ করে দেয় আর ওই হামলাকারীকে ধরার জন্য দৌড়ায়। সে খুবই দ্রুত ওই হান্টারকে ধরে ফেলে। লর্ডের মনে হয়েছিল এই লোকটাই হয়তো তার ওয়াইফকে খুন করেছে, কিন্তু আয়া লর্ডকে বলে এই লোকটাকে ছেড়ে দিতে। আয়া খেয়াল করে লোকটার স্লিভে প্রচুর ধুলোবালি লেগে আছে, যা মূলত প্রমাণ করে সে ট্রেনে করে অনেক লম্বা একটা জার্নি শেষ করে তারপরে এখানে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে সে আসলে অন্য একটা হান্টারের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে, যাকে লর্ড গোডার্ড মেরে ফেলেছিল। কিন্তু লর্ড জানায় সেই হান্টারটাই প্রথমে তার উপরে অ্যাটাক করেছিল, আর লর্ড শুধু নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। লর্ড গোডার্ড আরো জানায় ওই পুরনো হান্টারটি তাকে মারার জন্য অনেক বড় একটা প্ল্যান বানিয়েছিল। সে তার সফল হওয়ার ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট ছিল, কারণ ওই হান্টারটাকে পেছন থেকে কোনো একজন হেল্প করছিল। ওই হান্টারের কাছে একটা স্টেক ছিল, যদিও সে নিজেও জানতো না যে ওইটা আসলে রূপার তৈরি। আয়া লর্ডকে বলে ওই লোকটাকে ছেড়ে দিতে, কারণ এই লোকটা অলরেডি নিজের ভুল বুঝতে পেরেছে। আয়া বলে যে এই হান্টারের আসার কারণে তাদের আর জঙ্গলে ঘুরে সময় নষ্ট করার দরকার নেই। সে লর্ডকে বলে এখনই বাড়ি ফিরে সবাইকে এক জায়গায় জড়ো করতে, কারণ সে অলরেডি এই মার্ডার কেস সলভ করে ফেলেছে। সবাই একসাথে জড়ো হওয়ার পর আয়া অ্যানাউন্স করে যে খুনি এখানে উপস্থিত মানুষদের মধ্যেই একজন। বড় ছেলে অবশ্য এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু লর্ড গোডার্ড আগে আয়ার কথাটা শোনার ডিসিশন নেয়। আয়া তখন তার সেই পয়েন্টগুলো একে একে আবারও তুলে ধরতে শুরু করে। 1 নাম্বার পয়েন্ট, খুনি খুবই চেনা একজন মানুষ, যে লর্ড গোডার্ডের ওয়াইফের ভ্যাম্পায়ার
অ্যাওয়ারনেসকে খুবই সহজে ফাঁকি দিতে পেরেছে। 2 নম্বর পয়েন্ট, খুনি রাতের বেলা অ্যাটাক করেছে অথচ দিনের বেলা ভ্যাম্পায়াররা সবচেয়ে বেশি উইক থাকে। 3 নম্বর পয়েন্ট, খুনি কাজ শেষ করে হোলি ওয়াটারের বোতলটা ওখানেই ফেলে রেখে গেছে। 4 নম্বর পয়েন্ট, খুনি এই বাড়ির সব মেম্বারদের ডেইলি শিডিউল খুবই ভালো মতো জানে। 5 নম্বর পয়েন্ট, খুনি সব জানতো বলেই রূপোর স্টেকটা আবারও ওই স্টোরেজ রুমে লুকিয়ে রেখে এসেছে। 6 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা ছিল সাউন্ড রিলেটেড। যখন লর্ডের ওয়াইফকে খুন করা হয়, বড় ছেলে আর বাটলার দুজনেই তার রুমের একদম কাছাকাছি ছিল, কিন্তু তারপরেও তারা কোনো আওয়াজ পায়নি। আর এই বিষয়টা কিন্তু আসলেই অনেক বেশি অদ্ভুত। তবে তার মানে যে এই দুজন মিলে একসাথে খুন করেছে এটারও কোনো পসিবিলিটি নেই। আয়ার হিসাব অনুযায়ী খুনটা রাত 1টার আগেই করা হয়েছিল। খুনি হয়তো স্টেক দিয়ে আঘাত করার সময় আওয়াজ চেপে রাখার জন্য কোনো কাপড় বা ওই জাতীয় কিছু ব্যবহার করেছিল, কিন্তু ক্রাইম সিনে শুধু সাধারণ একটা কোট পড়েছিল। এর থেকে একটা জিনিসই বোঝা যায় যে খুনি কোনো হ্যামার ব্যবহার না করে শুধু নিজের কবজির জোরে ওই সুচলো স্টেকটা বডির ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। আয়া এরপর সবার সামনে প্রশ্ন তোলে, খুনি কেন হ্যামার ব্যবহার করলো না, অথচ এই বাড়িতে হ্যামারের আওয়াজ হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। লর্ডের ওয়াইফ প্রায় হ্যামার দিয়ে নিজের রুমের আসবাবপত্র বা ফার্নিচার নিজেই ঠিক করত। আয়া তার কথা কন্টিনিউ করে বলে, খুনি হয়তো ভয়ে ছিল যে হ্যামার ব্যবহার করলে ওই স্টেকটা ভেঙে যেতে পারে। আর এই জিনিসটা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে খুন করার জন্য যে স্টেকটা ব্যবহার করা হয়েছিল ওটা আসলে রূপোর তৈরি ছিল না। তার মানে লর্ড গোডার্ড স্টোরেজ রুমে যে রূপোর স্টেকটা দেখেছিল সেটা আসলে জাস্ট একটা ফেক প্রুফ ছিল। কিন্তু এমন কি ম্যাটেরিয়াল ইউজ হতে পারে যা লর্ডের ওয়াইফের মৃত্যুর কারণও হবে, আবার হ্যামার দিয়ে মারলেও ভেঙে যাবে? আয়া এই প্রশ্নের উত্তর খোঁজা আপাতত স্থগিত রেখে তার 7 নম্বর পয়েন্টের দিকে ফোকাস করে। ওয়াইফের রুমে যে বোতলটা পাওয়া গিয়েছিল ওটা আসলে কোনো হোলি ওয়াটারের বোতল ছিল না, কারণ বোতলটা শুধু বাইরে থেকে নোংরা ছিল তা না, ভেতর থেকেও পরিষ্কার ছিল না। ওটার ভেতরে যদি সত্যি পানি থাকতো তবে বোতলের ভেতরটা ওইভাবে নোংরা হয়ে পড়ে থাকতো না। তার মানে বোতলটা শুরু থেকেই একদম খালি ছিল এবং শুধু একটা মিথ্যা নাটক সাজানোর জন্য ওই বোতলটাকে ওখানে আনা হয়েছিল। কিন্তু লর্ডের ওয়াইফের বুকের ক্ষত বা জখমের ভেতর ঠিকই হোলি ওয়াটারের চিহ্ন পাওয়া গিয়েছিল। এর থেকে আয়া ধারণা করে খুনি আসলে হোলি ওয়াটারকে বরফ বানিয়ে একটা শক্ত স্টেক তৈরি করেছিল এবং সেটা দিয়েই খুন করেছিল। ক্রাইম সিনের ওই কোটটা আসলে রক্তের ছিটকে আসা দাগ থেকে নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়েছিল। বরফ দিয়ে তৈরি ওই স্টেকটা ওয়াইফের বডির ভেতরে ঢোকার পর খুবই দ্রুত গলে যায় এবং তার স্কিনকে নষ্ট করে দেয়। এরপর খুনি লর্ড গোডার্ডের শিকারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। লর্ড শিকারে বের হতেই সে সোজা স্টোরেজ রুমে গিয়ে ওই ফেক ক্রাইম সিনটা তৈরি করে। এই পুরো সেট আপ করার পেছনে খুনির একটাই উদ্দেশ্য ছিল, লর্ড গোডার্ড যেন ভাবে যে খুনিটা রাত 1টার পরেই হয়েছে, 1টার আগে হয়নি, যাতে রাত 12:30 থেকে 1টার মধ্যে বাড়ি থেকে গায়েব থাকা মানুষটাকেই সবার খুনি বলে মনে হয়। এই হিসাব অনুযায়ী দুজন মানুষ সন্দেহের মধ্যে আসছিল, ওই মেইড আর লর্ডের ছোট ছেলে। কিন্তু খুনিকে এমন একজন হতে হতো যে শারীরিক দিক দিয়ে এতটাই স্ট্রং হবে যে ওই বরফের স্টেকটা বুকের পাঁজর ভেদ করে বডির মধ্যে শুধুমাত্র নিজের হাত দিয়েই ঢুকিয়ে দিতে পারবে। আর এরকমটা করার পরেও যার কাছে ফেক সিন তৈরি করার মতো পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে। তাই সবচেয়ে বেশি সন্দেহ গিয়ে পড়ে ছোট ছেলের উপরে। ছোট ছেলে তখন চিৎকার করে বলতে থাকে সে একজন ভ্যাম্পায়ার, সে কোনোভাবেই রূপোর স্টেক বা হোলি ওয়াটার ছুঁতে পারবে না। এই জিনিসটা কিন্তু সত্যি ছিল। খুনি যদি রূপো ছোঁয়ার কারণে নিজের জখম হওয়া হাত কেটে ফেলে আর ওই হাতটাকে আবারও রিজেনারেট করে নেয়, তাহলে তো এই বিষয়ের কোনো প্রমাণই থাকবে না। আর এই জিনিসটার মাধ্যমেই আসলে প্রমাণ হয়ে যায় যে ছোট ছেলেই মূলত আসল খুনি ছিল। নিজের সত্যটা ফাঁস হয়ে যেতেই সে ভয় পেয়ে যায় এবং আয়াকে অ্যাটাক করার জন্য তার দিকে তেড়ে আসে, কিন্তু শিনিচি তাকে মাঝপথেই ধরে ফেলে এবং তাকে বাইরে ছুড়ে ফেলে। আয়ার হিসাব অনুযায়ী ছোট ছেলে এই খুনটা এই কারণেই করেছিল কারণ সে মন থেকে মানুষদেরকে চরম লেভেলের ঘৃণা করত এবং সে তাদের বিরুদ্ধে ছিল। কিন্তু লর্ড গোডার্ড মানুষদের সাথে বন্ধুত্ব করতে চাইছিলেন। ছোট ছেলে এই পুরো কেসটা এই জন্যই সাজিয়েছিল যাতে লর্ডের চিন্তার পরিবর্তন হয়ে যায়। আর এই ছোট ছেলেই কিন্তু ওই পুরনো হান্টারের সাথেও কন্ট্যাক্ট করেছিল যে অতীতে লর্ডের উপরে হামলা করেছিল। আর ছোট ছেলেই তার কাছ থেকে ওই রূপোর স্টেক আর কন্টেইনার চুরি করেছিল। লর্ডের ফ্যামিলি প্রায় চার্চে যেত, তাই সে খুব সহজেই সেখান থেকে হোলি ওয়াটার জোগাড় করে নেয়। এরপর সে ওই হোলি ওয়াটার হান্টারের আয়রন কন্টেনারের ভিতরে সারা রাতের জন্য রেখে দেয়, আর এই কারণেই ওটা বরফে জমে যায়। বাকি সবকিছু ঠিক সেভাবেই ঘটেছিল যেভাবে ক্রাইম সিনের ইনভেস্টিগেশনে দেখা গেছে। অন্যদিকে ছোট ছেলে বাইরে তখন শিনিচির উপরে অ্যাটাক করে, কিন্তু সে কোনোভাবেই শিনিচির শক্তির সাথে পেরে উঠছিল না। শিনিচি তাকে হারিয়ে দেয়। সবকিছু শান্ত হওয়ার পর ছোট ছেলেকে মেরে ফেলে সে আবারও আয়ার কাছে ফিরে আসে। আয়া আর শিনিচি এখন ওখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। তখন প্রায় সকাল হতে চলেছিল, কিন্তু ঠিক তখনই সেই জার্নালিস্ট অ্যানি সেখানে চলে আসে। অ্যানি এবং শিনিচির গ্রুপ আগে থেকেই একে অপরকে চিনত, তাই সে ভালো করেই জানতো যে আয়ার শুধুমাত্র একটা মাথা আছে। শিনিচি তাকে বলে যে সে যদি এই কেসের ব্যাপারে আরো ডিটেল জানতে চায় তবে সে যেন বাটলারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে। ঠিক তখনই কোনো একটা বিষয় নিয়ে শিজুগু আর শিনিচি নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। এর মধ্যেই আয়া লর্ড গোডার্ডকে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা।
কিনা। সে নিজের ওয়াইফ এবং নিজের ছোট ছেলেকে হারিয়েছিল, কিন্তু তারপরেও এখন পুরো দুনিয়ার সামনে তাকে এই সত্যটা তুলে ধরতে হতো। আয়া এরপর তাকে ওই লাঠি হাতে বুড়ো লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে লর্ড কি তাকে আগে কোথাও দেখেছি কিনা। লর্ড গোডার্ড জানায় যে খুব বেশি দিন হয়নি যে ওই লোকটার সাথে তার দেখা হয়েছিল। ওই বয়স্ক লোকটা তাকে লন্ডন যাওয়ার একটা অফার দিয়েছিল, কিন্তু লর্ড গোডার্ড রাজি হয়নি। এই নতুন ক্লু পাওয়ার সাথে সাথে শিনিচি আর আয়া লন্ডনের উদ্দেশ্যে তাদের নতুন সফরে বের হয়। একটু পর আমরা দুটো নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। একজন সাদা চুলের লোক যার নাম ফ্যান্টম অফ দ্য অপেরা ছিল, এবং অন্যজন ছিল ব্লন্ড হেয়ারের, যার কাছে ফ্যান্টমের জন্য একটা কাজ ছিল। কাজটা ছিল লন্ডনের একটা মিউজিয়াম থেকে একটা দামি হিরে চুরি করা, যেখানে স্বয়ং ডিটেকটিভ শার্লক হোমস কাজ করছিল। ফ্যান্টম এই কাজটা এক কথায় অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন নিউজে জানা যায় যে ফ্যান্টমকে হায়ার করা ওই মাস্টারমাইন্ড চোরটা আসলে কেউ না, বরং সে ছিল বিখ্যাত চোর লুপিন। এই সময়ের মধ্যে শিনিচি আর আয়া লন্ডনে এসে পৌঁছায়। জার্নালিস্ট অ্যানিও তাদের পিছু করতে করতে লন্ডনে আসে। শিনিচির গ্রুপ লন্ডনে একটা লাঠির দোকানে যায় এবং সেখান থেকে চালাকি করে কাস্টমার লিস্ট চুরি করে নেয়। দোকান থেকে বের হওয়ার সময় একটা গলির ভেতর দুজন লোকের সাথে তারা মুখোমুখি হয়, যারা শিনিচির কাছে থাকা ওই কাস্টমার লিস্টটা ফেরত চাইছিল, কারণ তারা শিনিচিকে ওইটা চুরি করতে দেখে ফেলেছিল। ঠিক তখনই হঠাৎ পুলিশ এসে তাদের সবাইকে ধরে ফেলে এবং একটা গাড়িতে তুলে নেয়। ওই গাড়ির ভেতরে দুটো যমজ ভাইও ছিল, যাদের আগে থেকেই অ্যারেস্ট করে রাখা হয়েছিল। আয়া আর ওই লোকটা যে গলির ভেতরে তাদের পথ আটকে ছিল, দুজনেই এই যমজ ভাইদের চোর হিসেবে চিনে ফেলে, কারণ তাদের হাতে দুটো লাল রঙের দাগ ছিল, যা কোনো ভারী জিনিস তোলার কারণে হয়েছে। আর তাদের নখের নিচে মাটির দাগ লেগেছিল, যা প্রমাণ করে যে তারা ভারী কোনো সিরামিকের জিনিসপত্র তুলেছে। নিজেদের আসল পরিচয় ফাঁস হয়ে যেতেই এক যমজ ভাই ভুলবশত নিজের অপরাধ স্বীকার করে ফেলে। অন্যদিকে নিউজ পেপারে একটা খবর ছাপা হয়েছিল যে তিনি মাস্টারমাইন্ড চোর লুপিনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন কাজ করার জন্য ডিটেকটিভ হায়ার করছে, কারণ লুপিনের নজর তার গুপ্তধনের উপরেই ছিল। কোইন্সিডেন্সলি সে যে দুইজন ডিটেকটিভকে হায়ার করেছিল তারা ছিল আয়া আর শার্লক হোমস। শার্লক হোমসও তখন ওই একই পুলিশ গাড়িতে তাদের সাথেই বসেছিল। পুলিশ যখন এটা জানতে পারে, তারা সাথে সাথে গাড়ি ঘুরিয়ে মাস্টার ফিনের ম্যানশনের দিকে রওনা দেয়। ম্যানশনে গিয়ে জানা যায় যে ফিন আর তার বাটলার মাত্র 80 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করার একটা রেকর্ড তৈরি করেছে। অ্যানি তখন ম্যানশনের গেটের বাইরে দাঁড়িয়েছিল। ফিন এই দুই ফেমাস ডিটেকটিভকে একসাথে দেখে এক্সাইটেড হয়ে যায়। ফ্যান্টমও দূর থেকে লুকিয়ে তাদের উপরে নজর রাখছিল। তারা যখন মাস্টার ফিনের সাথে দেখা করে, সে এখানে আয়াকে দেখে খুব একটা বেশি অবাক হয় না, কারণ সে ইমমর্টালদের ব্যাপারে আগে থেকেই জানতো। আয়া তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে সাধারণত শুধু মনস্টার রিলেটেড কেসগুলোই হ্যান্ডেল করে, তাই এই চুরির কেসে সে হয়তো খুব একটা বেশি হেল্প করতে পারবে না। কিন্তু ফিনের মতে মাস্টারমাইন্ড চোর লুপিন কোনো মনস্টারের চেয়ে কম কিছু না। দুইজন ডিটেকটিভেরই মনে হয়েছিল এই চুরির কেসটার জন্য দুইটা ডিটেকটিভ হায়ার করা একটু বেশি বেশি হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা এই কেসটা নিয়ে নেয়। মাস্টারমাইন্ড চোর লুপিন একটা চ্যালেঞ্জ লেটার পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল আগামী 19 তারিখ রাত 11টা থেকে 11:30টার মধ্যে সে ব্ল্যাক নাইট নামের ওই বিখ্যাত হিরেটা চুরি করে নিবে। আসলে এই হিরেটার রং পুরো কালো ছিল, তাই এটার এই নাম দেওয়া হয়েছিল। এটা এতটাই দামি আর এতটাই বিরল ছিল যে কোনো সাধারণ মানুষের সামনে এই হিরেটাকে ডিসপ্লেও করা হতো না। এটাকে সুরক্ষিত একটা বেসমেন্টের ভেতরে রাখা হতো। তাদের কথাবার্তা থেকে আরো একটা সিক্রেট জানা যায় যে ওই বেসমেন্টের সাউথ আন্ডারগ্রাউন্ডে একটা ক্যানেল ছিল, এবং এটা এতটাই বড় ছিল যে সেখান দিয়ে অনায়াসে একটা মানুষ ভেতরে ঢুকে যেতে পারে। শার্লক তখন পুরো এলাকাটা বন্ধ করে দিয়েছিল। হীরাটা 100 জনেরও বেশি গার্ড এবং পুলিশদের পাহারায় সুরক্ষিত ছিল। সাথে দুজন ডিটেকটিভ এবং একটা 200 বছরের পুরনো ইন্স্যুরেন্স কোম্পানির দুজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিল। লুপিনের তদন্ত অনুযায়ী এই কোম্পানির 7 জন সবচেয়ে শক্তিশালী মেম্বার আছে, যারা নিজেদের ক্লায়েন্টের নিরাপত্তার জন্য যে কোনো কিছু করতে পারে, এবং তারা সবাই সাদা পোশাক পরে। মাস্টার ফিনের নিরাপত্তার জন্য দুজন প্রতিনিধি এসেছিল, নম্বর 5 রেনাল্ড এবং নম্বর 7 ফাতিমা। আয়া এখানে রেনাল্ডকে কিন্তু চিনে ফেলে, আর রেনাল্ড ছিল তাদের জন্য সবচেয়ে বড় বাধা। রেনাল্ডো আয়া এবং শিনিচিকে দেখে একদমই খুশি ছিল না, কারণ এই দুজন তো মানুষ না। এরপরে মাস্টার ফিন তাদের সবাইকে বেসমেন্টের দিকে নিয়ে যায়, যেখানে তিনি ওই হিরেটা রেখেছিলেন। এই জায়গাটা খোলার জন্য 3টা চাবি এবং 4 জন মানুষের প্রয়োজন হয়। ব্ল্যাক নাইট হীরাটা একটা সেফের মধ্যে রাখা আছে। আয়া লক্ষ্য করে যে ওই সেফটি রূপো দিয়ে তৈরি, যা ভ্যাম্পায়ার এবং ওয়ারউলফ কেউ স্পর্শ করতে পারবে না। এই হীরাটির পেছনেও একটা ইতিহাস ছিল। 20 বছর আগে ফিনের একজন বন্ধু 14th শতাব্দীর একটা ধ্বংসাবশেষ থেকে এই হীরাটি বের করেছিল। সে হীরাটি সেফে রেখে ফিনকে দিয়ে দেয়। ফিন 10 বছর চেষ্টা করার পর সেটার মেকানিজম বুঝতে পারে এবং হীরাটি বের করে। হীরার উপরে কিছু লেখা ছিল, যা আয়া পড়তে থাকে। হীরাটির উপরে ওয়ারউলফ কথাটা উল্লেখ ছিল। ফিন জানায় যে তিনি যখন হীরাটি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন, তখন তিনি জানতে পারেন যে সাউদার্ন জার্মানিতে একটি উপজাতি ছিল যাদের ওয়ারউলফ ধ্বংস করে দিয়েছিল। নিজেদের শত্রুর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা তাদের বংশধরদের একটি অক্ষয় হীরা এবং রূপোর সেফের মাধ্যমে শত্রুদের লুকিয়ে থাকা একটা জায়গার সন্ধান দিয়েছিল, যা ওয়ারউলফরা স্পর্শ করতে পারত না। ঘরটি সম্পর্কে আরো কিছু তথ্য ছিল।
3টি তালা ছাড়াও ঘরের বাইরে থেকে কথা বলার জন্য একটি ফোন ছিল এবং ছাদে একটি এয়ার ভেন্ট ছিল যা লোহার জাল দিয়ে বন্ধ করা ছিল যাতে কোনো মানুষ ওই ভেন্ট দিয়ে ভেতরে ঢুকতে না পারে। আজকের জন্য এতটুকু তদন্তই যথেষ্ট ছিল। সেখান থেকে যাওয়ার আগে শার্লক ফিনের কানে কানে কিছু একটা বলে। শিনিচি আয়াকে জিজ্ঞাসা করে যে লুপিনের মোকাবেলা করার মতো কোনো উপায় তার জানা আছে কিনা। আয়া তখন বলে তার কাছে একটা উপায় আছে। 19 তারিখ দুপুরে শিনিচির গ্রুপ নদীর ধারে বসেছিল। আয়া তখন বলল সে ওই ওয়্যাক্স মিউজিয়ামে যেতে চায়, তাই শিজুকু রাস্তা জিজ্ঞাসা করতে চলে যায়। ঠিক সেই সময়ই শার্লকের অ্যাসিস্ট্যান্ট এবং শার্লকের ভাই একটা ঘরে যায়, যে ঘরের মধ্যে শার্লক বসেছিল। তারা বুঝতে পারে যে এই লোকটা আসলে শার্লক না, কারণ শার্লকের নখ এতটা বড় ছিল না। আসল শার্লক কিন্তু তাদের পেছনেই দাঁড়িয়েছিল। ওই ব্যক্তিটি নিজের মুখোশ খোলে এবং দেখা যায় এটা আর কেউ না, এটা ছিল ওই মাস্টারমাইন্ড চোর লুপিন। লুপিন তখন বলে যে এমন কোনো তালা নেই যা সে ভাঙতে পারে না। এরপরে সে জানালা দিয়ে লাফিয়ে নিচে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির ফ্যান্টমের সাথে পালিয়ে যায়। এদিকে শিনিচির গ্রুপ মিউজিয়ামের দিকেই যাচ্ছিল। তখন তারা ভাবে যে যাওয়ার আগে শার্লকের সাথে একবার দেখা করে নেওয়া উচিত, কিন্তু ওই সময় ওই খাঁচার ভিতরে কিন্তু আয়া ছিল না। শিনিচি ভুলবশত অন্য কারো পাখির খাঁচা তুলে নিয়ে এসেছিল এবং এইটা দেখে শিজুকু রেগে গিয়ে তাকে অনেক জোরে একটা ঘুষি মারে। দুজনেই তখন আয়াকে খুঁজতে শুরু করে। তখনই পালিয়ে যাওয়ার সময় লুপিন শিজুকুকে প্রায় গাড়ি দিয়ে ধাক্কাই দিয়ে দিয়েছিল, কিন্তু কোনো রকমে শিজুকু বেঁচে যায়। শিজুকু জিজ্ঞাসা করে যে তারা কোনো খাঁচা দেখেছে কিনা। লুপিন মেয়েদের প্রতি দুর্বল ছিল, তাই সে শিজুকুকে গাড়ি করে একসাথে যাওয়ার প্রস্তাব দেয় যাতে তারা দুইজন মিলে ওই খাঁচাটা খুঁজতে পারে। ঠিক তখনই শিনিচির সাথে হঠাৎ অ্যানির আবারও দেখা হয় এবং তারা দুজন মিলে আয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে শার্লকের ভাইয়ের বাড়িতে শার্লক বলে যে তাদের শিনিচি এবং আয়া সম্পর্কে সতর্ক থাকা উচিত, কারণ তার মনে হয় এরা দুইজন বিশ্বাসের যোগ্য না। সে বলে যে এই হীরাটি ওয়ারউলফ উপজাতিকে খুঁজে পাওয়ার একটা সূত্র হতে পারে এবং সম্ভবত শিনিচি আর আয়া ওই হীরেটি চুরি হওয়া থেকে আটকাবে না, বরং তারা নিজেরাই ওই হীরাটা চুরি করার চেষ্টা করবে। রাস্তায় যে ব্যক্তিটি ভুল করে আয়ার খাঁচা তুলে নিয়েছিল সে আয়াকে দেখে ভয়ে ওই খাঁচাটা রাস্তাতেই ফেলে দেয়। একটি গাড়ি এসে আয়ার খাঁচাটিকে ধাক্কা মারে এবং এই গাড়িটি ছিল ওই অপরাধী যমজ ভাইদের। দুজনেই পুলিশদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল এবং আয়াকে প্রথম দেখার পর থেকেই তাদের নজর আয়ার উপরেই ছিল। ঠিক সেই সময়ে শিজুকু সেখান দিয়ে যাচ্ছিল এবং আয়াকে যমজ ভাইদের গাড়িতে দেখে সে তাদের পিছু নেওয়া শুরু করে। অ্যানি এবং শিনিচিও কিন্তু কাছাকাছি ছিল। তারা যখন আয়া এবং শিজুকুকে দেখে তখন তারাও তাদের পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। শিনিচি একটা বাড়ির ছাদে উঠে সরাসরি যমজ ভাইদের গাড়ির উপরে লাফিয়ে পড়ে। সে আয়াকে উদ্ধার করে এবং তাকে আবারও খাঁচায় রেখে দেয়। লুপিন যখন তাদের এই গ্রুপটিকে দেখে তখন সে তাদের বার্ড কেজ ডিটেকটিভ হিসেবে চিনে ফেলে এবং আয়াও লুপিনকে দেখে চিনে ফেলে, কারণ সে শার্লকের মতো পোশাক পরেছিল। শিনিচি নিজের নাম ডেমন স্লেয়ার বলে এবং দাবি করে যে সে লুপিনের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই জিনিসটা শুনে লুপিন তাকে একটা শিক্ষা দিতে চায়। লুপিন তখন তাদের দিকে মার্বেল ছুড়ে মারে এবং সেগুলোর উপর স্লাইডস করে আক্রমণ করে, যার ফলে দুজনের মধ্যেই এখানে লড়াই শুরু হয়ে যায়। লুপিন শিনিচির কপালে মার্বেল দিয়ে আঘাত করে এবং তারপরে তার চোয়ালে অনেক জোরে একটা আপার কাট মারে, আর এই কারণে সে এখানে অজ্ঞান হয়ে যায়। লুপিন আয়ের গ্রুপকে এই বিষয় থেকে দূরে থাকতে বলে, কিন্তু সে জানতো না যে এই সবকিছু আয়ের পরিকল্পনা অনুসারেই চলছিল। রাত 8টায় মাস্টার ফিনের মেনশনে ঢোকার আগে সবার তল্লাশি নেওয়া হয়। তখনই একজন ফ্রেন্স ইন্সপেক্টর চলে আসে। শার্লক তখন তার দাড়ি টেনে চেক করে যে সে আসলে লুপিন কিনা। এরপর সে তার সাথে হ্যান্ডশেক করে তাকে ভেতরে নিয়ে যায়। ঘরের মধ্যে আয়ের গ্রুপ শার্লক্সের জন্য একটা চিঠি রেখে গিয়েছিল, যাতে লেখা ছিল যে বাইরের সুরক্ষার দায়িত্ব তারাই নিবে। শার্লক তখন এই চিঠিটাকে অবহেলা করে ভাবে যে মনস্টারই শুধুমাত্র অন্য মনস্টারদের মন বুঝতে পারে। রেনাল্ড তখন বলে যে সে এই ধুলোবালি ভরা ঘরের মধ্যে থাকবে না, আর এই কারণে সে বাইরে নজর রাখার জন্য বাইরে চলে যায়। শার্লক জানতো যে সে আসলে লুপিনকে ধরতে চায়। সে তখন তাকে এই অনুমতিটা দিয়ে দেয়। এখন ঘরে মাত্র 6 জন মানুষ বাকি ছিল। লুপিনের আসার সময়ের আরো 3 ঘন্টা বাকি ছিল, কিন্তু সবাই মিলে দরজা তাড়াতাড়ি করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। লুপিন কি করে তা দেখার জন্য সবাই রুপোর সেফের চারপাশেই বসে থাকে। রাত 10টায় বাইরে একটা বড় বিস্ফোরণ হয়। তখনই তারা জানতে পারে যে একজন অফিসারের ইউনিফর্ম চুরি হয়ে গেছে। শার্লক সাথে সাথে তার বন্দুক বের করে সবগুলো তালার উপরে গুলি করে দেয়, যার ফলে সেগুলো অকেজো হয়ে যায়। এখন এই ঘরটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। না কেউ ভেতরে আসতে পারতো, না কেউ ভেতর থেকে বাইরে যেতে পারতো। যদি কোনো তালা ভাঙার লোককেও ডাকা হতো তাহলেও 5 ঘন্টা সময় লাগতো। শার্লক এটি এই কারণেই করেছিল কারণ লুপিন দাবি করেছিল যে সে যে কোনো তালা খুলতে পারে, কিন্তু যদি তালাটা খোলারই অযোগ্য হয়ে যায় তবে তো এখানে কোনো সমস্যাই থাকবে না। তার এই কথা শুনে সেখানে থাকা অন্য মানুষদেরও মনে হয় শার্লক আসলেই একটা জিনিয়াস। রাত 11টা বাজার 5 মিনিট আগে যখন কোনো সমস্যা দেখা যাচ্ছিল না তখন মাস্টার ফিন বলেন যে শার্লক এবং ওয়াটারসন যেন তাদের হাত ওই সেফের উপরে রাখে। রাত 11টার সময় ওই ঘরটা কাঁপতে শুরু করলো। আগের বিস্ফোরণের কারণে এখন ভেন্টের মধ্যে দিয়ে এই ঘরের মধ্যে এখন পানি ঢুকতে শুরু করেছিল। শার্লক তখন বুঝতে পারে যে সে নিজেকে যতটা বেশি চালাক ভাবছিল সে আসলে ততটা বেশি চালাক না। লুপিন আসলে তাকে বোকা বানিয়েছিল। লুপিনের কথায় প্ররোচিত হয়েই সে মূলত ওই তালাগুলো
ওগুলোকে নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন পালিয়ে যাওয়ার আর কোনো পথই বাকি ছিল না। রেনাল্ড যখন জানতে পারে যে ওই লোকেরা বেসমেন্টে আটকে গেছে তখন সে ফাতিমাকে তাদেরকে বাঁচাতে পাঠায় এবং নিজে লুপিনের উপরে নজর রাখার জন্য সেখানেই থেকে যায়। নিচে আটকে থাকা লোকেরা নিশ্চিত ছিল যে পানি পুরো ঘর ভরতে পারবে না, তাই তারা খুব একটা বেশি ভয় পাচ্ছিল না। তারা ভাবছিল যে পানি যখন বেড়ে যাবে তখন তারা উপরে থাকা ওই মূর্তিটা ধরে নিবে। ফাতেমা সেখানে তখন পৌঁছায় এবং দরজা ভেঙে তাদেরকে বের করতে থাকে। কিন্তু যখন সব পানি বেরিয়ে যায় তখন দেখা যায় সেই সেফটি আসলেই চুরি হয়ে গেছে। এটা ঠিক রাত 11:30 ঘটেছিল এবং কেউ জানতো না যে এই ঘরটা পুরোপুরি বন্ধ থাকা সত্ত্বেও লুপিন কিভাবে ওই জিনিসটা চুরি করলো। এরপরে সবাই নিজেদেরকে শুকিয়ে নেয় এবং ভাবতে থাকে এখন তাদের কি করা উচিত। ফায়ারপ্লেসের চারপাশে এসে সবাই তখন আলোচনা করতে থাকে। শার্লক তখন ফ্রেঞ্চ ইন্সপেক্টরের কাছে হাত করা চায় এবং তাকে বেঁধে ফেলে। শার্লক জানতো যে এই ব্যক্তিটাই আসলে লুপিন, কারণ পুলের উপর দিয়ে হাঁটার সময় তার পায়ের থেকে কোনো ক্র্যাকিং সাউন্ড আসেনি, অর্থাৎ তার এই ভারী পেটটা মূলত নকল ছিল। লুপিন সাথে সাথে নিজের অপরাধ স্বীকার করে নেয়। লুপিন তখন জানায় যে সে পানির মাধ্যমে একটি দড়ি ভেতরে পাঠিয়ে দিয়েছিল এবং ঘরের ভেতর থেকে ওই দড়িটি সেফটির সাথে বেঁধে দিয়েছিল যাতে তার সঙ্গী বাইরে থেকে ওটা টেনে নিতে পারে। লুপিন নিজের মুখোশ খুলে ফেলে, কিন্তু সে তখনও নিশ্চিত ছিল যে সেই জিতে গেছে। কিন্তু তখনই জানা যায় যে ওই সেফের ভেতরে আসলে হীরাটা ছিলই না, কারণ শার্লক সেটির জায়গা আগেই বদলে দিয়েছিল। আসল হীরাটা ছিল কোটের পকেটে। কিন্তু তারপরে তারা দেখলো ওইটা আসলে ওইখানেও নেই। লুপিন ওইটাকে নিজের হাতে লুকিয়ে রেখেছিল এবং লুপিন তখন একটা স্মোক বোম ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। পুরো মেনশনের সবাই লুপিনকে খোঁজার কাজে ব্যস্ত ছিল, তবে সে ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপরে লুপিন এবং ফ্যান্টম একে অপরের সাথে দেখা করে। একজনের কাছে হীরা ছিল এবং অন্যজনের কাছে সেই সেফটা ছিল। তখনই সেই সেফটা খোলার পর দেখা যায় যে ওই সেফের ভেতরে আসলে আয়া আছে। ঠিক সেই মুহূর্তে শিনিচি উপর থেকে লাফ দিয়ে সেখানে চলে আসে। আয়া বলে আগে লুপিন অ্যানিকে ডিটেকটিভ ভেবে ভুল করেছিল, তাই সে ইচ্ছা করেই শিনিচিকে তার কাছে হেরে যেতে বলেছিল যাতে লুপিন ওভার কনফিডেন্ট হয়ে পড়ে। সন্ধ্যায় সে মাস্টার ফিনের সাথে দেখা করেছিল এবং নিজের সেফের ভেতরে লুকিয়ে রাখার কথাটা বলেছিল। সে ওই সেফটা পুরোপুরি বন্ধ করে রেখেছিল। লুপিন এবার ধরা পড়ে গিয়েছিল, কিন্তু সে নিশ্চিত ছিল যে ফ্যান্টম শিনিচিকে সামলে নিবে। কিন্তু তখনই ফ্যান্টম সেখান থেকে পালিয়ে যায় এবং শিজুকু তার পিছু নিতে শুরু করে। রেনাল্ডো ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল এবং সে তাদের সবার সাথে একাই ফাইট করার কথা ভাবছিল। কিন্তু তখনই হঠাৎ বাইরের পুলটি মানে সেতুটা ভেঙে যায়, যার ফলে এখন আর কেউই ম্যানশন থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে না। এই সেতুটা ভেঙে যাওয়ার পেছনে লুপিনের কোনো হাত ছিল না। আসলে এই ব্রিজটা ভেঙে যাওয়ার পেছনে ওই লোকটার হাত ছিল যার লাঠির উপরে ওই এম অক্ষর লেখা ছিল। সে তার গ্রুপের সাথে লুপিনকে খোঁজার জন্য ম্যানশনে আক্রমণ করেছিল। তার গ্রুপে কোনো মানুষ ছিল না, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল হীরাটি খুঁজে পাওয়া। তারা আসলে কারো জীবনেরই পরোয়া করতো না। ওই গ্রুপের লোকেরা আলাদা হয়ে সবাইকে মারতে শুরু করে। ওদিকে রেনাল্ড লুপিনের উপরে আক্রমণ করে এবং একই সাথে শিনিচিকেও টার্গেট করে। শিনিচি অবশ্য তার এই আক্রমণটাকে ডজ করে, কিন্তু তখনই সুযোগ পেয়ে লুপিন সেখান থেকে পালাতে শুরু করে। রেনাল্ড তখন লুপিনকে আটকে দিয়ে তার কাছে ওই হীরাটা চায়, কিন্তু ঠিক তখনই লুপিন ওই হীরাটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে পালাতে থাকে। রেনাল্ডো তার পেছনে যায় এবং শিনিচিও তাদের দুজনকে তাড়া করতে থাকে। কিছুক্ষণ পর শার্লক্স এবং তার অ্যাসিস্ট্যান্ট ওয়াটসনও সেখানে চলে আসে। ওদিকে সেফের ভেতরে থাকা আয়া তাদের পুরো বিষয়টি খুলে বলে এবং আয়া যখন জানতে পারে যে একটি অপরিচিত দল তাদের উপরে আক্রমণ করেছে, সে তখন শার্লককে বলে তাকেও সাথে নিয়ে যেতে। এদিকে ফ্যান্টম শিজুকের সাথে পালাতে পালাতে ফাতেমার সামনে পড়ে যায়। ফাতেমা তাকেই খুঁজছিল, কারণ তার নামও সেই লোকেদের তালিকায় ছিল যাদের শেষ করার দায়িত্ব রেনাল্ড এবং ফাতিমার উপরে ছিল। সে নিজের ক্রসবো বের করে ফ্যান্টমের উপরে আক্রমণ করতে থাকে। ফ্যান্টম লুকানোর চেষ্টা করলেও ফাতেমার তীরের হাত থেকে সে বাঁচতে পারে না। এর মধ্যেই শার্লক্স এবং আয়া লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে বেশ কিছু মানুষদেরকে মেরে ফেলা হয়েছিল। কিলারের মুখ দেখে শার্লক্স তাকে চিনে ফেলে যে এটা আসলে অ্যাস্টার, যে ইদানিং লন্ডনের নৃশংস হত্যাকাণ্ডের জন্য অনেক বেশি কুখ্যাত ছিল। অ্যাস্টার তাদের উপরে আক্রমণ করে, কিন্তু শার্লক অ্যাস্টারের কৌশল ধরে ফেলে। সে আসলে বিষাক্ত সুই দিয়ে মানুষদেরকে মারত। অ্যাস্টার যখন বুঝতে পারে যে তারা তার কৌশলটা জেনে গেছে, সে তখন ভাবতে থাকে যে তাদের শেষ করা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অন্যদিকে একটা ভ্যাম্পায়ার মেয়ে ইন্সপেক্টরের মুখোমুখি হয়। ইন্সপেক্টর তার উপরে আক্রমণ করে, কিন্তু তার বন্দুকের গুলিতে ওই নারীর কিছুই হয় না। তখন শিজুকি সেখানে পৌঁছায়, কিন্তু শিজুকু তখনও ফ্যান্টমকে খুঁজছিল। তাই সে জিজ্ঞাসা করে যে তারা ফ্যান্টমকে দেখেছে কিনা, কিন্তু ফ্যান্টম সম্পর্কে ইন্সপেক্টর বা ভ্যাম্পায়ার কারোরই কিছু জানা ছিল না। তাই শিজুকু সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ভ্যাম্পায়ার তাকে আটকে দেয়। এই সময়ে রেনাল্ড, লুপিন এবং শিনিচিও তখন হীরার পেছনে লেগেছিল। তিনজনই একটি চার্জে গিয়ে পৌঁছায় এবং ভুলবশত ওই হীরাটা সেখানেই পড়ে যায়। লুপিন রেনাল্ডের হাত থেকে বাঁচার জন্য শিনিচিকে তার কাজ করার প্রস্তাব দেয়। তখন রেনাল্ড ভেতরে আসে এবং শিনিচি তাকে নিজের কথায় জড়িয়ে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। ফলে লুপিন সুযোগ পেয়ে যায় এবং একটি পিয়ানো রেনাল্ডের মাথার উপরে ফেলে দেয়। অন্যদিকে ওই সময় ফ্যান্টম অন্ধকারের সুযোগ নিয়ে ফাতেমাকে বিভ্রান্ত করছিল। ফ্যান্টম অনেক ভালোভাবে সাউন্ড কন্ট্রোল করতে পারত, তাই ফাতেমা তার সঠিক অবস্থান বুঝতে পারছিল না, যার কারণে তাকে টার্গেট করা অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। ওদিকে শিজুকু তখনও ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে ফাইট করছিল, কিন্তু তার কাছে রূপার অস্ত্র থাকা সত্ত্বেও ভ্যাম্পায়ারটিকে মারা অনেক বেশি কঠিন
ছিল। শিজুকু জানতো না যে এই ভ্যাম্পায়ারের রক্ত ছিল বিষাক্ত। ভ্যাম্পায়ারের রক্ত গায়ে লাগার কারণে সে নিজের আবেগের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। শার্লকসও অ্যাস্টারের সাথে লড়াই করতে ব্যস্ত ছিল, কিন্তু তার বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। তখন আয়া অ্যাস্টারকে জিজ্ঞাসা করে যে সে ওই হীরাটা কেন চায়। জানা যায় যে তারা ওয়্যারউলফ উপজাতিকে খুঁজে বের করে নিজেদের দলের সদস্য সংখ্যা আরো অনেক বেশি বাড়াতে চায়। কথা বলার মাঝখানেই হঠাৎ শার্লকস একটা লাঠি তুলে নিয়ে অ্যাস্টারকে অ্যাটাক করে, যার ফলে অ্যাস্টারের নিজের বিষাক্ত সুইটি তার নিজের গায়ের মধ্যেই বিঁধে যায়। সে তাড়াতাড়ি বিষ থেকে বাঁচার জন্য অ্যান্টিডট বের করে। শার্লকস তাকে আটকানোর আগেই সেই দলের মাস্টারমাইন্ড তাদের সামনে চলে আসে। শার্লকস বলে ইনি ছিলেন প্রফেসর মরিয়ার্টি। অন্যদিকে রেনাল্ড তখনও বেঁচে ছিল এবং হঠাৎ ফাতিমা ও ফ্যান্টমও লড়াই করতে করতে সেখানে এসে আশ্রে পড়ে। প্রফেসরের দলের অন্য একজন সদস্যও সেখানে আসে আর নিজের জাদুর মাধ্যমে এক নিমেষে ওই হীরাটা ছিনিয়ে নেয় এবং ইন্স্যুরেন্স কোম্পানির দুজনকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। লুপিন এবং ফ্যান্টম দুজনেই বুঝতে পারে যে ওই মাস্টারের কাছ থেকে হীরা ফেরত নেওয়া এখন অসম্ভব, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আয়া মরিয়ার্টি নাম শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটি একটি অপরাধী সংগঠনের লিডারের নাম যে বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। সে আয়ার শরীর গবেষণা করার জন্য নিজের কাছে রেখেছিল এবং সে এখন 8 বছর পর একটা বড় গ্যাং তৈরি করে ফিরে এসেছে। সে সব ধরনের মনস্টারদের একত্রিত করছিল এবং একজন মানুষকেও নিজের স্টুডেন্ট বানিয়েছিল যে মরিয়ার্টির কাছে একটি মনস্টারের শরীর চায়। তাই মরিয়ার্টি তাকে ট্রান্সপ্ল্যান্ট সার্জারির কথা বলে। ওই ব্যক্তিটা আর কেউ না, সে ছিল জ্যাক দ্য রিপার। 11 বছর আগে তার অপরাধমূলক কাজের জন্য সবাই তাকে চিনত। আচ্ছা, জ্যাক দ্য রিপার তোমাদের চেনা লাগতেছে তাই না? আমরা যখন রেকর্ড অফ র্যাগনারক সিরিজটা এক্সপ্লেন করেছিলাম সেখানেও কিন্তু এই ক্যারেক্টারটা ছিল। আসলে এটা অনেক বেশি হিস্ট্রিক্যাল একটা ফিগার, যার সম্পর্কে তোমরা গুগল করলেও পাবা। খুবই পপুলার একটা ক্যারেক্টার, মানে খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এটা আর কি। যাই হোক, এখন জ্যাকের মুখোমুখি হয়েছিল শিনিচি। দুজনের মধ্যে কিছুক্ষণ লড়াই হয় এবং শিনিচি লক্ষ্য করে যে জ্যাকের সাথে তার কিছুটা মিল আছে। ওদিকে মরিয়ার্টি জানায় যে তিনি এবং জ্যাক জাপানে গিয়েছিলেন ডেমন এবং ইমমর্টালদের নমুনা খুঁজতে। ডেমন এবং ইমমর্টালদের সেলস প্রতিস্থাপনের মাধ্যমে তারা একটি অসাধারণ ফাইটার তৈরি করেছিল যার অনেক বেশি রিজেনারেটিভ পাওয়ার ছিল। তারা অনেক মানুষদের উপরেও পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিন্তু বেশিরভাগ মানুষই ডেমনের শক্তির কারণে পাগল হয়ে গিয়েছিল। জ্যাকের জন্য সে সবকিছু ব্যালেন্স করেছিল। মরিয়ার্টি বলে যে আয়ার ইমমর্টাল শরীরটিও এক ধরনের ডেমন হাইব্রিড ছিল, অর্থাৎ তার শরীরে আগে কেউ পরীক্ষা চালিয়েছিল। আয়া তার এই কথাটা স্বীকার করে এবং বলে যে সে সেই ব্যক্তিটাকে ঘৃণা করে যে তাকে এই অমরত্ব দিয়েছে। মরিয়ার্টি আয়ার কোষ ব্যবহার করে জ্যাককে ডেমন কোষের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলেছে। তারপর সে জ্যাককে সব জায়গায় নিয়ে গিয়ে অন্যান্য জীবদের কোষ ইমপ্লিমেন্ট করেছিল। তখন জ্যাকের মধ্যে ভ্যাম্পায়ারের ক্ষমতাও ছিল, কিন্তু সে রূপকে ভয় পেত না এবং সে রোদের মধ্যেও চলতে পারত। এখন তাদের পরবর্তী লক্ষ্য ছিল ওয়্যারউলফের ক্ষমতা পাওয়া, যার অর্থ ছিল জ্যাক এখন এমন একটা ক্রিয়েচার হয়ে উঠেছিল যার মধ্যে মানুষের শরীর, অমরত্ব, ডেমনিক ক্ষমতা এবং ভ্যাম্পায়ারদের মতো রিজেনারেটিভ করার অ্যাবিলিটিও ছিল। কিন্তু এই শক্তিশালী ক্রিয়েচারেরও একটা দুর্বলতা ছিল, আর ওই দুর্বলতাটা ছিল শিনিচি। জ্যাক শিনিচিকে হারিয়ে দিয়েছিল, কিন্তু শিনিচির অ্যাটাক জ্যাকের শরীরে এমন এক ক্ষত রেখে গিয়েছিল যা হিল হচ্ছিল না। জ্যাকের মনে পড়ে যে শিনিচি মরিয়ার্টির সেই এক্সপেরিমেন্ট ছিল যে আসলে পালিয়ে গিয়েছিল, আর শিনিচিও জ্যাককে চিনতে পারে যে সে সবসময় ওই বুড়ো লোকটার সাথেই থাকতো। শিনিচি তাকে মিথ্যা বলে যে সে এখন শুধুমাত্র নিজের পারফরমেন্স দেখানোর জন্য তার পিছু নিয়েছিল। এটা শুনে জ্যাক তাকে মেরে ফেলার পরিবর্তে ইগনোর করে। অন্যদিকে ওই ভ্যাম্পায়ার মেয়েটা এখন শিজুকুর আবেগের উপরে কন্ট্রোল করছিল, কিন্তু তখনই শিজুকু তার কাছে থাকা একটি ক্রস তুলে নেয় এবং সেই ভ্যাম্পায়ারটার শরীরে গেঁথে দেয়। এই ক্রসটা রূপার হওয়ায় ভ্যাম্পায়ারের পক্ষে ক্ষত হিল করা অনেক বেশি কঠিন ছিল। এই কারণে সে এখানে শিজুকুকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই জ্যাক একটা ফায়ার সিগন্যাল দিয়ে সবাইকে চলে যাওয়ার সংকেত দেয়। প্রফেসর মরিয়ার্টি তখন দেখে যে জ্যাক যা চেয়েছিল তা সে পেয়ে গেছে, তাই তিনি অ্যাস্টার এবং ভিক্টরকেও চলে আসতে বলে। যাওয়ার আগে তিনি একটা সংগঠনের নাম বলে, যার নাম ব্যাংকোয়েট। শিনিচি আবারও শার্লকের গ্রুপের সাথে একত্রিত হয় এবং শিজুকু সুরক্ষিতভাবে সেখানে পৌঁছায়। লুপিনের গ্রুপ কোথায় গেছে তা তারা জানতো না, কিন্তু শার্লক জানতেন যে লুপিন পানির পথ দিয়ে পালিয়েছে। সেফের ব্যাপারে জানা গেল যে লুপিন সুযোগ বুঝে সেটা চুরি করে নিয়েছে এবং হীরাটাও এখন তাদের হাতছাড়া হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই শিনিচি তাদের সবাইকে নিজের পারফরমেন্স দেখাতে চায়। এদিকে জ্যাক তখন নিজের সংগঠনে ফিরে আসে এবং প্রফেসর মরিয়ার্টিকে ওই হীরাটা দেখাতে চায়, কিন্তু দেখা গেল যে তার পকেট ছিল ছেঁড়া। হীরাটা ছিল শিনিচির কাছে, যা সে জ্যাকের অজান্তেই তার কাছ থেকে চুরি করে নিয়েছিল। আয়া তখন হীরার উপরে লেখা কোডটা পড়তে থাকে। সে তখন শার্লকসকে বলে ওই হীরাটাকে আলোর সামনে তুলে ধরতে, এবং ওই হীরাটাকে আলোর সামনে তুলে ধরার পরেই সেখানে একটা লাইন ভেসে ওঠে, আর সেটা ছিল ফেং ফরেস্ট। এটা ছিল সেই জায়গাটা যেখানে ওয়্যারউলফরা ছিল। শিনিচির মনে পড়ে যে জ্যাকও এমন কিছু একটা করেছিল, তাই সম্ভবত জ্যাকের দলও জানে যে তাদেরকে কোথায় যেতে হবে। পরের দিন আয়ার গ্রুপ ফেং ফরেস্টের দিকে রওনা দেয়। আয়া সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে মরিয়ার্টির লোকেরা তাদের উপরে যখন তখন অ্যাটাক করতে পারে। আয়া আগেও একবার একজন ওয়্যারউলফের সাথে দেখা করেছিল, তাই সে জানতো ওয়্যারউলফরা 3টে রূপে পরিবর্তিত হতে পারে। মানুষ রূপে তাদেরকে হুবহু মানুষদের মতোই
দেখা যায়। বিস্ট রূপে তারা মানুষের চেয়ে কিছুটা শক্তিশালী এবং উন্নত হয় এবং সম্পূর্ণ নেকড়ে রূপে তাদের সেন্স অত্যন্ত শার্প হয়ে ওঠে এবং তাদের গায়ের চামড়া এতটাই শক্ত হয় যে তাদের উপরে গুলিরও কোনো প্রভাব পড়ে না। সামনে যাওয়ার সময় আয়ার গ্রুপ মুখোমুখি হয় একটা দাড়িওয়ালা লোকের সাথে। সে তাদের তিনজনকে মনস্টার ইনভেস্টিগেশনের ডিটেকটিভ হিসেবে চিনে ফেলে এবং তাদের কাছে সাহায্যের আবেদন করে, কারণ তাদের গ্রাম থেকে একটি মেয়েকে ওয়্যার উলফ তুলে নিয়ে গেছে। গ্রামে পৌঁছানো মাত্রই গ্রামবাসীরা তাদের দেখে দূরে পালাতে লাগে। আয়া সেই লোকটাকে পুরো ঘটনাটি শোনাতে বলে। লোকটা তখন জানায় যে 1 বছর আগে গ্রামের মেয়রের নাতনিকে ওয়্যার উলফ নিয়ে গিয়েছিল এবং পরের দিন জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। তার মাথা এবং পিঠ ভাঙা ছিল, পুরো মুখ বিকৃত হয়ে গিয়েছিল এবং শরীরে দাঁতের কামড়ের দাগ ছিল। তারপর 4 মাস পর এক কাঠুরিয়ার 11 বছরের মেয়েরও এই একই দশা হয় এবং এর ঠিক 4 মাস পর ময়দা মিল কারখানার মালিকের 13 বছরের মেয়েও শিকার হয়। তিনটে ঘটনাই এমন রাতে ঘটেছিল যখন বৃষ্টি ছিল এবং শরীরের ক্ষতচিহ্নগুলো একই রকম ছিল, যা প্রমাণ করে যে এই সব ঘটনা মূলত একটি ব্যক্তিরই কাজ। আর গতকালই আরো একটা মেয়ে নিখোঁজ হয়েছে। গতকাল তার বাবা দরজা ভেঙে ভেতরে ঢোকারও চেষ্টা করেছিল, কিন্তু খুনি ততক্ষণে মেয়েটিকে নিয়ে জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। তবে গত রাতে কোনো বৃষ্টি হয়নি। লোকটা আরো জানালো যে কিভাবে 8 বছর আগে গ্রামবাসীরা কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই ওয়্যারউলফদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন চার্চে নিখোঁজ হওয়া মেয়েটির বাবা একজন বহিরাগত লোকের উপরে ওয়্যারউলফ হওয়ার অভিযোগ করতে থাকে, কিন্তু সেখানে 3 জন বহিরাগত লোক ছিল, তাই নিশ্চিতভাবে বলা সম্ভব ছিল না। ডিটেকটিভের গ্রুপ সেখানে তখন পৌঁছায়। সেখানকার লোকেরা আয়ার কণ্ঠস্বর শুনে বিভ্রান্ত হতে থাকে এবং তাকে দেখতে চায়। আয়া তখন তাদের নিজের আসল রূপ দেখাতে রাজি হয় না, কিন্তু তা সত্ত্বেও তারা আয়াকে দেখতে পায় এবং তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। মেয়েটির বাবা আয়াকে মনস্টার বলে, কিন্তু একমাত্র আয়াই এই কেসটির সমাধান করতে পারত, তাই তাদের বাধ্য হয়ে আয়ার কথা শুনতে হয়। আয়া তখন সেই ক্রাইম সিনটা দেখতে চায়। ক্রাইম সিনে পুরো ঘরটা এলোমেলো ছিল। গতকাল রাতে ফায়ারপ্লেসটি জ্বালানো হয়নি, তাই খুনি সম্ভবত সেখান দিয়েই ভেতরে এসেছিল। পায়ের ছাপ এবং আকার দেখে বোঝা যাচ্ছিল যে ওয়্যারউলফটি বিস্ট হিউম্যান রূপে ছিল। আয়া দাড়িওয়ালা লোকটিকে ওয়্যারউলফের আগের হামলার দাঁতের কামড়ের ছাপ নিয়ে আসতে বলে। আয়া মেয়েটির মায়ের কাছে জানতে চায় যে গত রাতে তারা কি করছিল। তাদের রুটিন একদমই স্বাভাবিক ছিল। মেয়েটির মা তখন জানায় যে জানালাগুলোর মধ্যে একটি জানালা বন্ধ ছিল এবং অন্যটা ভাঙা থাকলেও তা ঠিক করে দেওয়ার জন্য সেটি খোলা যেত না। খুনির পালিয়ে যাওয়ার পথ পরিষ্কার ছিল। শিজুকু তখন সেখানে পৌঁছায় এবং আয়া তাকে ছাদে গিয়ে ঘরে ঢোকার চিহ্ন খুঁজে বের করতে বলে, কিন্তু কিছুই পাওয়া যায় না। তখন আয়া শিজুকুকে নিচে কিছু একটা ফেলতে বলে, যার ফলে সেখানকার পুরো ধুলোবালি বাইরে চলে আসে। দাড়িওয়ালা লোকটা তখন দাঁতের কামড়ের চিহ্ন নিয়ে আসে। আয়া তখন বলে যে এই ঘটনা কোনো পাগল ওয়্যারউলফের কাজ না, বরং এটা অনেক বুদ্ধিমান একটা ওয়্যারউলফের কাজ। বিছানায় রক্ত ছিল, কিন্তু পালানোর পথে কোনো রক্ত ছিল না, অর্থাৎ খুনি মেয়েটিকে কোনো ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়ে গিয়েছিল। স্টোর রুমের তালাও ভাঙা ছিল এবং তারা জানতে পারে যে প্রায় 1 বছর আগে সেখান থেকে একটা বন্দুক আর গুলি চুরি হয়েছিল। আর ওই সময় কিন্তু ওয়্যারউলফের প্রথম হামলার ঘটনাটা ঘটেছিল, তাই ওই ঘটনাটার উপরেও নজর দেওয়া অনেক বেশি জরুরি ছিল। পুরো গ্রুপটি গ্রামের মেয়রের বাড়িতে যায়। মেয়রের কাছে ফ্যাং ফরেস্ট এবং সেখানকার ওয়্যারউলফদের সম্পর্কে তথ্য ছিল এবং সে ওই হীরাটা সম্পর্কেও জানতো। আয়া তার সাথে একটা চুক্তি করে, সে গ্রামের এই ওয়্যারউলফ কেসটি সমাধান করে দিবে আর তার বিনিময়ে মেয়রের তাকে ওয়্যারউলফদের গ্রামের ঠিকানা দিতে হবে। মেয়রের মতে বহিরাগতদের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন আর্টিস্ট ছিল, যারা সবাই মূলত বাইরে থেকে এই গ্রামে এসেছিল। মেয়র বলে ওয়্যারউলফদের চেনার উপায় আছে, তাদের কাছে সুগন্ধি ফুল রাখা অথবা তাদের কানের কাছে মাটির কলসি দিয়ে পানি রাখা, আর এটার ফলে মূলত তাদের শার্প সেন্স অনেক বেশি জাগ্রত হয়, তারা তখন চমকে ওঠে। আর এভাবেই মূলত ওয়্যারউলফদের ডিটেক্ট করা যায়। ওয়্যারউলফরা তাদের রক্ত এবং বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে, এই কারণে তারা রূপা বা হোলি ওয়াটার কোনোটাই ভয় পায় না। এখন ওয়্যারউলফদের শেষ করার একটাই উপায় ছিল, আর সেটা হচ্ছে মানুষ রূপে থাকা অবস্থায় তাদেরকে মেরে ফেলা। কিন্তু যদি কোনো ওয়্যারউলফ কিং জন্ম নেয় তবে সমস্ত পুরনো পদ্ধতি ব্যর্থ হয়ে যাবে। ওয়্যারউলফ কিং ছিল একটা লেজেন্ড বা কিংবদন্তি, যেখানে ওয়্যারউলফ বংশে এমন একটা নেকড়ের জন্ম হয় যাকে দেবতা মনে করা হয়। মেয়র আগেও এমন ওয়্যারউলফ দেখেছিল যাদের উপরে রূপার তৈরি অস্ত্র কোনো কাজেই আসে না। 8 বছর আগে একজন ওয়্যারউলফ মা এবং তার সন্তান গ্রামে এসেছিল এবং সবাইকে ধোঁকা দিয়ে মানুষদের মতো বসবাস করতে শুরু করেছিল। কিন্তু লুইস নামের একটা ছোট্ট মেয়ে, যাকে গত রাতে ওয়্যারউলফ তুলে নিয়ে গেছে, সে তাদেরকে চিনে ফেলেছিল এবং গ্রামবাসীদের সাথে মিলে তাদেরকে তাড়িয়ে দিতে সাহায্য করেছিল। তখন থেকেই লুইসকে গ্রামের রক্ষক মনে করা হয়। কিন্তু এখন লুইস নিজেও কোনো একটা অজানা খুনির হাতে নিখোঁজ হয়ে গেছে। আরো তথ্যের জন্য আয়ার গ্রুপ ইঞ্জিনিয়ারের বাড়িতে যায়। ইঞ্জিনিয়ার তখন জানায় যে প্রায় 13 বছর আগে তিনি জঙ্গলের ভেতরে একজন আহত গর্ভবতী নারীকে দেখেছিলেন। তিনি জানতে পারেন যে তার নাম রোজ এবং তার মনে হয়েছিল সে হয়তো কোনো বাড়ির মেয়ে এবং তার সাথে ওই বাড়ির মালিকের কোনো একটা সম্পর্ক আছে, সেজন্যই মূলত তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় গ্রামের মানুষ এতটা কঠোর ছিল না, তাই ইঞ্জিনিয়ার তাকে গ্রামে নিয়ে আসে এবং তার যত্ন নিতে শুরু করে। কয়েক মাস পর রোজ একটি মেয়ের জন্ম দেয়, যার নাম রাখা হয় জেট। রোজ বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকতো এবং সে অত্যন্ত বুদ্ধিমান এবং মায়াবী একটা নারী ছিল। জীবন বেশ স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন রোজ
রোজ নিজের মেয়ে ভেবে ভুলবশত লুইসকে জড়িয়ে ধরে, কারণ দুটি মেয়ের চেহারা অনেকটা একই রকম ছিল। আর এই ভুলের কারণেই তার ওয়্যারউলফ পরিচয় সবার সামনে প্রকাশ পেয়ে যায়। এরপরে রোজ এবং তার মেয়ে জেড প্রাণে বাঁচতে একটি টাওয়ারের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু গ্রামবাসীরা তাদের ছেড়ে দেয়নি। দুজনকে পুড়িয়ে মারার জন্য তারা পুরো টাওয়ারটাতেই আগুন ধরিয়ে দেয়। ইঞ্জিনিয়ার নিজেই তাদের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছিল। ইঞ্জিনিয়ারের ডাক্তারের উপরে সম্পূর্ণ ভরসা ছিল, তাই এখন কেবল একজন ব্যক্তি বাকি ছিল, আর সে হলো সেই আর্টিস্ট মেয়েটা। আয়ার গ্রুপ তখন সেই আর্টিস্ট মেয়েটার উদ্দেশ্যে রওনা দেয়। 5 বছর আগে সে এখানে একটা ঝর্ণার ছবি আঁকতে এসেছিল এবং এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণে তখন থেকেই সে এখানে বসবাস করতে শুরু করে। যে মেয়ে দুটি মারা গিয়েছিল তাদের বাবা মা এই আর্টিস্টকে তাদের মেয়েদের পোর্ট্রেট বানানোর জন্য অনুরোধ করেছিল। আর্টিস্টের মতে খুনি সম্ভবত কোনো বুনো নেকড়ে ছিল, কারণ মাঝে মাঝে খুব ভোরে অথবা সূর্যাস্তের সময় সে একটি সোনালী রঙের নেকড়ে দেখতে পেত, যা দেখতে অনেকটাই অন্যরকম ছিল। যেহেতু সে গ্রামের একদম শেষ প্রান্তে একা থাকতো, তাই কেবল সে একাই এই নেকড়িটিকে দেখেছিল, আর এই কারণে এখন গ্রামের মানুষ তার উপরেও সন্দেহ করতে শুরু করেছে। তবে এই আর্টিস্ট আসল খুনি কিনা তা পুরোপুরি পরিষ্কার ছিল না, কিন্তু আয়া বুঝতে পেরেছিল যে এই মেয়েটা মিথ্যা কথা বলছে। কারণ সে দাবি করেছিল যে সে একটি শিল্পী পরিবার থেকে এসেছে এবং একটা আর্ট স্কুলে সে পড়াশোনা করেছে, অথচ তার তুলি ধরার ধরন কোনো আসল আর্টিস্টের মতো ছিল না। আর আয়া এই জিনিসটা ধরে ফেলে। আয়া যখন তাকে আবারও জেরা করতে শুরু করে, তখন সেই আর্টিস্ট মেয়েটা সত্যিটা স্বীকার করে নেয়। সে জানায় যে সে আসলে একজন এতিম এবং ছোটবেলা থেকেই অনেক বৈষম্যের শিকার হয়েছে। শৈশবে তাকে সবাই ছেড়ে চলে গিয়েছিল, তাই লোকলজ্জা আর হীনমন্যতা থেকে বাঁচতে সে এই মিথ্যার আশ্রয় নিয়েছিল। যাই হোক, এরপরে আয়ার গ্রুপ সেই বনের মধ্যেকার এলাকা তদন্ত করতে যায়, যেখানে ইঞ্জিনিয়ার রোজকে দেখেছিল। তখন ব্যাংকুয়েট গ্রুপ দূর থেকে তাদের উপরে কড়া নজর রাখছিল। সন্ধ্যায় আয়া ডক্টরের বাড়িতে ছিল, যিনি লুইসকে নিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনেছিলেন। আয়া হঠাৎ ডাক্তারকে জিজ্ঞাসা করে যে লুইসের বাবা মা তাদের মেয়ের সাথে কেমন ব্যবহার করত। আসলে আয়া লুইসের হুইল চেয়ারটি খুবই ভালো করে লক্ষ্য করেছিল। সিঁড়ির চাকা এবং হাত রাখার জায়গাটা অনেক পুরানো আর নোংরা হয়ে গিয়েছিল, কিন্তু পেছনের হ্যান্ডেলটা দেখতে একদমই নতুনের মতো ছিল। ডাক্তার জানায় যে লুইস নিজেই নিজের কাজ করতে শিখে গিয়েছিল, তাই হয়তো তার বাবা মা তার তেমন একটা যত্ন নিত না। আয়া আবারও জানতে চায় লুইস কি কখনো একা বাইরে গিয়েছিল। ডাক্তার বলে সাধারণত সে যেত না, তবে তার মনে পড়ে যে 1.5 বছর আগে লুইস একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। সন্ধ্যা নামার মুখে গ্রামবাসীরা নদীর ধারে কাদার মধ্যে তার হুইল চেয়ারটিকে আটকে থাকতে দেখে, যেখান থেকে সে নিজে নড়তে পারছিল না। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে একা কেন গিয়েছিল, তখন লুইস বলেছিল যে সে সেই আর্টিস্টের বাড়িতে যেতে চেয়েছিল। আয়া এখন গ্রামের পুরো পরিস্থিতিটা অনেকটাই বুঝতে পেরেছিল। ঠিক তখনই সেখানে আরো 2 জন নতুন লোক চলে আসে এবং সাথে সাথে তাদের উপরে আক্রমণ করে। এই 2 জন ছিল সেই ইন্স্যুরেন্স গ্রুপের নাম্বার 3 এবং নাম্বার 4, যারা ওয়্যারউলফের সন্ধানে এখানে এসেছিল। তবে তারা যদি কোনোভাবে ওই হীরাটা চুরিও করে নেয়, তাও তারা জানতো না যে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়। শিনিচি তাদের জানায় যে কেবল এই গ্রামের মেয়রই জানে ওই হীরাটার আসল কাজ কি বা ওইটাকে কিভাবে ব্যবহার করতে হয়। মেয়র আয়াকে কথা দিয়েছিলেন যে সে যদি এই কেসটি সমাধান করতে পারে, তবে সে নিজে ওই গোপন নিয়মটা বলে দিবে। এরপর 2 পক্ষ লড়াই থামিয়ে দেয় এবং নাম্বার 3 আয়াকে দ্রুত এই কেসটা সমাধান করতে বলে। এরপরে আমরা দেখি আয়াকে শিনিচির চিকিৎসা চালিয়ে যেতে হয় এবং শিনিচি লক্ষ্য করে যে শিজুকু তাদের দেখে হিংসা করছিল। তখনই হঠাৎ তারা বাইরে মানুষদের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে দেখা যায় গ্রামবাসীরা দৌড়ে এসে সেই লেডি আর্টিস্টের বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আর্টিস্টটা তখন সবাইকে দূর রাখার জন্য চিৎকার করে বলতে থাকে যে সেই আসল খুনি এবং সেই সব মেয়েদের খেয়ে ফেলেছে। এরপরে সে একটা হিংস্র নেকড়েতে রূপান্তরিত হয় এবং বাইরের দিকে ছুটে পালায়। নাম্বার 3 তার উপরে সিলভারের গুলি মারলেও তাতে কোনো কাজ হয় না এবং সে পালিয়ে যায়। আয়ার দল তার পিছু নেয়। তখনই শিজুকু সেই নেকড়িটির উপরে আক্রমণ করে এবং তাকে একটা জায়গায় আটকে ফেলে। শিনিচি ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল। সে আয়াকে একপাশে সরিয়ে দিয়েছিল এবং সে এই নেকড়েটার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। নাম্বার 3 এবং নাম্বার 4ও সেখানে পৌঁছে গিয়েছিল এবং তারা সেখানে কিছু গুলি চালায়। শিজুকু যখন সাহায্য করার জন্য এগিয়ে যায়, তখন ওয়্যারউলফটি নিজেকে বাঁচিয়ে আয়াকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। শিজুকু দ্রুত এগিয়ে গিয়ে আয়াকে উদ্ধার করে, কিন্তু নিজে ভারসাম্য হারিয়ে ঝর্ণার স্রোতে নিচে পড়ে যায়। খুনি যদিও পালিয়ে গিয়েছিল, তবুও গ্রামের মেয়র তাদের হীরাটি ব্যবহার করার সঠিক পদ্ধতিটা বলে দেন। তিনি জানায় যে গ্রামের প্রবেশদ্বারের কাছে সেই পুড়ে যাওয়া টাওয়ারটির পাশে যেতে হবে এবং সেখানে দাঁড়িয়ে সকালের প্রথম সূর্যালোকে অপেক্ষা করতে হবে। সূর্যরশ্মি যখন হীরার উপরে খোদাই করা লেখাটার প্রথম শব্দটার উপর দিয়ে অতিক্রম করবে, ঠিক তখনই তারা ওয়্যারউলফের সঠিক অবস্থান জানতে পারবে। আয়ার দল এবং সেই ইন্স্যুরেন্স গ্রুপ মেয়রের কথা অনুযায়ী ফ্যাং ফরেস্ট এর মধ্যে ওয়্যারউলফের গোপন গ্রামের সন্ধান পেয়ে যায়। দূর থেকে ব্যাংকুয়েট গ্রুপও তাদের এই কাজটি লক্ষ্য করেছিল এবং পরিস্থিতি বুঝে তারা নিজেরাও নিজেদেরকে প্রস্তুত করে ফেলে। অন্যদিকে শিজুকুর ততক্ষণে জ্ঞান ফিরে এসেছিল। সে নদীর স্রোতে ভেসে বহুদূর চলে গিয়েছিল এবং নোরা নামের একজন ওয়্যারউলফ শিজুকুকে উদ্ধার করেছিল। নোরা তার বন্ধুদের শিজুকুর ক্ষত হিল করার নির্দেশ দেয়, যার ফলে সে তার আশঙ্কাজনক অবস্থা থেকে ধীরে ধীরে সেরে ওঠে। শিজুকু জানতে পারে যে ওয়্যারউলফরা সাধারণত
দিনের বেলা ঘুমায় এবং মাঝরাতে জেগে ওঠে, যা মানুষদের জীবনযাত্রার সম্পূর্ণ বিপরীত। ওয়ারউলফরা কোনো মানুষকে তাদের গ্রামে প্রবেশ করতে দেয় না, তাই শিজুকুকে খুবই দ্রুত সেখান থেকে চলে যেতে হবে। এর মধ্যে শিজুকু আরো জানতে পারে যে ওয়ারউলফদের এই নিজস্ব গ্রামটিতেও একটি সিরিয়াল কিলিং কেস চলছে, যেখানে শিকার হওয়া সকলেই ছিল তরুণী মেয়ে এবং হত্যাকাণ্ডগুলো মূলত বৃষ্টির দিনেই ঘটতো। তবে শিজুকুর কাছে যে বন্দুকটি ছিল তার সাথে তাদের গ্রামে মৃত মেয়েদের শরীরের ক্ষতচিহ্নের কোনো মিল ছিল না, আর এই কারণে তারা শিজুকুকে খুনি মনে করে না আর তাকে সন্দেহ করে না। শিজুকু সেই ওয়ারউলফদের অনুরোধ করে যাতে তারা আয়া আসা পর্যন্ত এখানে অপেক্ষা করে, কারণ আয়া আসলেই এই কেসের সমাধান করতে পারবে। তবে গ্রামের যত বেশি মানুষ আসবে পরিস্থিতি ততটাই জটিল হয়ে যাবে। নোরা বুঝতে পেরেছিল যে শিজুকুর দ্রুত এই গ্রাম থেকে চলে যাওয়াটাই সবার জন্য মঙ্গলজনক। তবে বিদায় নেওয়ার আগে শিজুকু এই সিরিয়াল কিলিং কেসটি সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চায়। সে জানতে পারে যে এই হত্যাকাণ্ডগুলো তো প্রায় 1 বছর আগে শুরু হয়েছিল। প্রতি 4 মাস পর পর একটি করে খুন হতো এবং এই পর্যন্ত 3টি মেয়ে শিকার হয়েছে। প্রতিটি লাশের বুকেই গুলির আঘাত ছিল, কিন্তু বনের পুরুষ ওয়ারউলফরা কখনোই খুনির কোনো স্পষ্ট ক্লু খুঁজে পেত না, কারণ ওই সময় হওয়া বৃষ্টির পানিতে সকল পায়ের ছাপ মুছে যেত। আশ্চর্যের বিষয়টা হচ্ছে আজ পর্যন্ত কেউই গুলির আওয়াজ শোনেনি। শুধু এতটুকুই জানা গিয়েছিল যে খুনি একটা হ্যান্ডগান ব্যবহার করে এবং সে আচমকা হামলা করত এবং সে নিজের চিহ্ন মুছে ফেলতে অনেক বেশি পারদর্শী। শিজুকু নিজে তেমন কোনো তদন্ত করতে না পারায় তারা তাকে গ্রাম থেকে বাইরে বের করার সিদ্ধান্ত নেয়। তার শরীরের গন্ধ যাতে পুরুষ ওয়ারউলফরা না পায় সেজন্য তাদের এমন একটা পথ বেছে নিতে হতো যেখানে জলাশয় আছে। নোরা তখন পুরুষদের অন্য একটা রাস্তায় ব্যস্ত রাখে যাতে বাকি 2 বান্ধবী শিজুকুকে নিরাপদে বাইরে বের করে দিতে পারে। যাওয়ার পথে শিজুকু জানতে পারে যে এই গ্রামের কোনো মেয়েই পালিয়ে যেতে পারে না, কারণ পুলিশরা তাদের ধরে ফেলে। গ্রামের প্রধান মূলত বংশগতি বাড়ানোর জন্য এবং বংশধারা ঠিক রাখার জন্য গ্রামের মেয়েদেরকে একা একই থাকতে বাধ্য করেছিল। হঠাৎ করেই তাদের সামনে কয়েকজন পুরুষ ওয়ারউলফ চলে আসে। তখনই 2টা মেয়ে পরিস্থিতি সামাল দিতে তাদের সামনে মিথ্যা নাটক করতে শুরু করে, কিন্তু তারা যখন প্রায় বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই শিজুকুর ছোট্ট একটা ভুলের কারণে তাদের আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়। ওয়ারউলফরা তখন অনেক রেগে গিয়ে তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। শিজুকু তখন সেই 2টা মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাতে তার কারণে তাদের কোনো ক্ষতি না হয় বা তারা কোনো শাস্তি না পায়। ঠিক তখনই সেখানে গ্রাম প্রধান চলে আসে এবং তিনি শিজুকুকে সাথে সাথে মেরে ফেলার অর্ডার দেয়, কিন্তু সেই 2জন মেয়ে গ্রাম প্রধানকে জানায় যে নোরা নিজেই শিজুকুর জীবন বাঁচিয়েছিল। এটা শুনে গ্রাম প্রধান কিছুটা শান্ত হয় এবং তার কথা শোনার সিদ্ধান্ত নেয়। তারা শিজুকুকে উইড হিল নামের একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং তাকে জেরা করতে শুরু করে, আর এখানেই মূলত মানুষদের সত্য বা মিথ্যার বিচার করা হতো। বছরের পর বছর ধরে পরিত্যক্ত এই উইড হিলটি অতীতের ওই রোজের কেসের পর আর কখনোই ব্যবহার করা হয়নি। শিজুকু বারবার ওয়ারউলফদের বোঝানোর চেষ্টা করলেও প্রধান তার প্রত্যেকটা কথাকেই মিথ্যা বলে উড়িয়ে দেয়। অন্য মেয়েরাও শিজুকুকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ দূর থেকে একটা গুলির শব্দ ভেসে আসে। গুলির শব্দ শুনে পুরো দল বনের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে নোরার বডি সেখানে পড়ে আছে এবং সেখানে একটা গুলির চিহ্ন আছে। যদিও আজকে বৃষ্টি ছিল না, তবুও বাতাসে বা মাটির খুনির কোনো পায়ের চিহ্ন পাওয়া যায় না। গ্রামের প্রধান এই ঘটনার জন্য সরাসরি শিজুকুকে দায়ী করে, কিন্তু পুলিশেরা বলে না, শিজুকু তো পুরোটা সময় উইড হিলেই বন্দী ছিল, তাহলে সে এই কাজটা কিভাবে করবে। ওয়ারউলফরা তখন কনফিউজড হয়ে যায় এবং পরিস্থিতি বিবেচনা করে তারা শিজুকুকে ওই ক্রাইম সিনটা তদন্ত করার অনুমতি দেয়। ঘটনাস্থলে রক্তের পরিমাণ খুবই কম ছিল, তা দেখে শিজুকু আন্দাজ করতে পারে নোরাকে আসলে এই জায়গায় খুন করা হয়নি। নোরার শরীর ভেজা ছিল, কিন্তু তার গায়ের কাপড় ছিল সম্পূর্ণ শুকনো, যার অর্থ কোনোভাবে কোথাও গিয়ে সে ভিজে গিয়েছিল। তারপর সে নিজের কাপড় পরেছিল এবং এরপরে তাকে গুলি করে তার লাশটি এখানে এনে রাখা হয়। পাশের একটি গাছেও গুলির দাগ দেখতে পাওয়া যায়, যা ইঙ্গিত করে সেখানে 2টি গুলি চালানো হয়েছিল, যদিও সবাই মাত্র একটি গুলির শব্দই পেয়েছিল। শিজুকু এর চেয়ে খুব একটা বেশি ক্লু বের করতে পারে না, এ কারণে ওয়ারউলফরা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বাইরের কাউকেই তাদের এই গোপন গ্রামে প্রবেশ করতে দিতে চায়নি। অন্যদিকে আয়ের গ্রুপটি তখন সেই গোপন গ্রামের দিকেই এগোচ্ছিল। ঠিক তখনই ভিক্টর আচমকা তাদের উপরে আক্রমণ করে শিনিচি এবং আয়াকে গভীর একটা খাদের দিকে টেনে নিয়ে যায় এবং তাদের বাকি ইন্স্যুরেন্স গ্রুপ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। ভিক্টর বলে যে সে তাদের ইন্স্যুরেন্স গ্রুপের হাত থেকে বাঁচিয়েছে এবং এর বিনিময়ে সে ওয়ারউলফদের গ্রামের ঠিকানা চায়। শিনিচি তাকে ঠিকানা জানালেও ভিক্টরের মনে সন্দেহ ছিল যে শিনিচি হয়তো মিথ্যা বলছে, তাই সে আয়াদের কাছ থেকে সেই হীরাটা চায় এবং সে এটাও প্রমিস করে যে ওয়ারউলফদের গ্রামে পৌঁছানোর পর সে এই হীরাটি ফেরত দিবে। এরপর যে যার পথে আলাদা হয়ে যায়। শিনিচি এবং আয়া অবশেষে ওয়ারউলফদের গ্রামে পৌঁছায়। সেখানে তখন নোরার ফিউনারেল চলছিল। সেখানে একজন নারী ওয়ারউলফের সাহায্য নিয়ে শিনিচি এবং আয়া কারাগারে বন্দী থাকা শিজুকুর সাথে দেখা করতে সক্ষম হয়। আয়া শিজুকুর কাছে হত্যাকাণ্ডের সময়ে পাওয়া সমস্ত প্রমাণের ব্যাপারে জানতে চায়। ঠিক তখনই বাইরে থাকা ওয়ারউলফরা বাতাসে তাদের গন্ধ পেয়ে যায় এবং কারাগারের দিকে তল্লাশি করতে এগিয়ে আসে। যে কোনো রকমের ঝামেলা এড়াতে শিজুকু কারাগারের ভেতরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শিনিচি আয়াকে নিয়ে দ্রুত আসল ক্রাইম সিনটা তদন্ত করতে চলে যায়। ওয়ারউলফরা খুবই দ্রুত তাদের বডির গন্ধের সূত্র ধরে তাদের পিছু নিচ্ছিল। আয়া তখন শিনিচিকে সেই বড় পাথরটির চারপাশ খুঁজে দেখতে বলে যেখানে নোরার লাশ পাওয়া গিয়েছিল। আয়ার কথায় খুঁজতে খুঁজতে শিনিচি সেখানে একটা
একটা গোপন সুইচ খুঁজে পায় এবং ওয়াইরুসরা পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তারা একটি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে। এই সুড়ঙ্গটাই ছিল সেই গোপন রাস্তা যা ব্যবহার করে খুনি প্রত্যেকবার অপরাধ করার পর নিজের সমস্ত চিহ্ন এবং পায়ের ছাপ লুকিয়ে ফেলতো। সুড়ঙ্গের ভেতরে তখনও তাজা রক্তের দাগ লেগেছিল এবং সেখানেই খুনির ফেলে যাওয়া বন্দুকটিও পাওয়া যায়। এর অর্থ ভিকটিমকে আসলে সুড়ঙ্গের ভেতরেই মারা হয়েছিল এবং এরপরে তার লাশ উপরে নিয়ে যাওয়া হয়েছিল। আয়া বন্দুকটি দেখে চিনে ফেলে। এটি ছিল সেই একই বন্দুক যা লুইসের বাবা তাদের স্টোর রুম থেকে চুরি হয়ে গেছে বলে জানিয়েছিলেন। সুড়ঙ্গের আরো গভীরে যাওয়ার পর তারা নোরার রক্তের দাগ এবং একটি ঝর্ণা দেখতে পায়। সেখানে এক কোণায় এমন কিছু চিহ্ন ছিল যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখানে কেউ একজন দীর্ঘ সময় ধরে বসবাস করত। এমনকি সেখানকার দেয়ালে দিন গণনা করার দাগও ছিল। এই রহস্যের আরো গভীরে পৌঁছাতে হলে গুহার শেষ পর্যন্ত যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ইতিমধ্যে মানুষদের গ্রামে কেউ একজন লুইসের মৃতদেহ খুঁজে পায়, আর এদিকে সুড়ঙ্গের ভেতরে এগিয়ে যাওয়ার সময় আয়া এবং শিনিচি সেই নিখোঁজ লেডি আর্টিস্টের মৃতদেহটিও সুড়ঙ্গের পাশে পড়ে থাকতে দেখে। আয়া বুঝতে পারে যে এই সুড়ঙ্গটি সরাসরি মানুষদের গ্রামের সাথে যুক্ত এবং বহু বছর আগে রোজও হয়তো এই সুড়ঙ্গটা ব্যবহার করেই মানুষদের গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল। সুড়ঙ্গ পার হয়ে তারা আবারও ডক্টরের সাথে দেখা করে এবং জানতে পারে যে লুইসের লাশ পাওয়া গেছে। এরপরে আয়া লুইসের বাবা মায়ের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে যে লুইস যখন গ্রামের গার্ডিয়ান হয়েছিল তার আগে লুইসের সাথে তারা কেমন আচরণ করত। তখন লুইসের বাবা মা অত্যন্ত অনুশোচনার সাথে স্বীকার করে নেয় যে লুইস যেহেতু নিজের পায়ে হাঁটতে পারতো না, তাই তারা সবসময় লুইসকে অনেক বেশি বোঝা মনে করত। তারা লুইসের সাথে মোটেও ভালো ব্যবহার করতো না। 8 বছর আগে লুইসের বাবা মা তাকে বোঝা মনে করে বনে ফেলে আসার পরিকল্পনা করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে ঠিক সেই রাতেই রোজের মেয়ে জেট লুইসকে উদ্ধার করে আর গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। গ্রামের মানুষের কাছে নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করার জন্য লুইস তখন রোজ এবং জেটের ওয়াইরুলফ হওয়ার গোপন সত্য কথাটা সবাইকে জানিয়ে দেয়, যাতে তার বাবা মা আর কখনোই তাকে ফেলে আসতে না পারে। লুইস অত্যন্ত চালাক ছিল, কারণ সে যদি তাদের পরিচয় ফাঁস না করতো তবে গ্রামবাসীরা তদন্ত করত এবং তাকে বনে ফেলে আসার পেছনে তার বাবা মায়ের রহস্যটা সবার সামনে চলে আসতো। আয়া এখন পুরো ঘটনার সূত্র মেলাতে পারছিল এবং সে সিদ্ধান্ত নেয় তাদের আবারও ওয়াইরুলফের গ্রামে ফিরিয়ে যেতে হবে। আয়া ও শিনিচি সুড়ঙ্গের পথ ধরে রওনা হয় এবং যাওয়ার পথে চারপাশে কিছু জিনিস তারা লক্ষ্য করে। ইতিমধ্যে নাম্বার 3 এবং নাম্বার 4ও এই গোপন সুড়ঙ্গটা খুঁজে পায় এবং পুরো মানুষের গ্রামকে সেখানে ডেকে আনে। অন্যদিকে ব্যাংকুয়েট গ্রুপের সেই ভ্যাম্পায়ার মেয়েটিও ওয়াইরুলফের গ্রামে ঢুকে পড়েছিল এবং চারপাশে ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছিল। আয়া গ্রুপ ততক্ষণে শিজুকুকে জেল থেকে মুক্ত করে এনেছিল, কিন্তু আয়া জানায় যে তাকে আবারও গ্রামে ফিরতে হবে, কারণ তার মনে কিছু একটা বিষয়ে সন্দেহ ছিল। সে একজন নারী ওয়াইরুলফকে জিজ্ঞাসা করে এটি সত্যি কিনা যে গ্রামের মানুষরা কেবল রাতের বেলায় জাগে এবং সম্পূর্ণ আলাদাভাবে বসবাস করে। বিষয়টা নিশ্চিত হওয়ার পর আয়া শিনিচিকে দায়িত্ব দেয় যে ওয়াইরুলফদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই পুরুষ ওয়াইরুলফরা জানতে পারে যে শিজুকু জেল থেকে পালিয়ে গেছে। তারা তখন সঙ্গে সঙ্গে তল্লাশি করা শুরু করে। ওদিকে নেকড়েদের গর্জন শুনে ভিক্টর এবং অ্যাস্টারও অ্যাকশন নেওয়ার প্রস্তুতি নেয়। শিনিচি লক্ষ্য করে যে 3 জন পুরুষ ওয়াইরুলফ তাদের পিছু নিয়েছে, কিন্তু সে নিজের কৌশলে একে একে তাদের সবাইকে হারিয়ে দেয়। আয়া শেষ ক্লু খোঁজার জন্য ওয়াইরুলফদের কবরস্থানে গিয়ে পৌঁছায়। ঠিক তখনই পুরো ওয়াইরুলফ গ্রামে আগুন লেগে যায়। নাম্বার 3 এবং নাম্বার 4 গ্রামবাসীদের ওয়াইরুলফের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে ফিরে এসেছিল। ব্যাংকুয়েট গ্রুপের 3 জন সদস্য এই ওয়াইরুলফদেরকে নির্বিচারে মেরে ফেলতে থাকে। আয়া তখন সেই নারী ওয়াইরুলফদেরকে অনুরোধ করে যেন তারা দ্রুত নোরার কবর খুঁড়ে তার লাশটি পরীক্ষা করার জন্য বের করে। এরপর সে শিজুকুকে ওয়াইরুলফদের সাহায্য করার জন্য পাঠায়। শিজুকু যখন বেঁচে যাওয়া বাকি নারী ওয়াইরুলফদের খুঁজতে যায় তখন হঠাৎ করেই তাদের সামনে সেই ভ্যাম্পায়ার মেয়েটি চলে আসে। ওদিকে নাম্বার 4 ভিক্টরের সাথে এবং নাম্বার 3 অ্যাস্টারের সাথে লড়াইয়ে লেগে যায়। অল্প সময়ের মধ্যে আয়া পুরো কেসের রহস্যটা উদ্ঘাটন করে ফেলে এবং সবাইকে সত্যটা জানাতে গ্রামের দিকে রওনা দেয়। দুই পক্ষের মধ্যে এখানে অনেক ভালো ফাইট চলছিল। এক পর্যায়ে নাম্বার 4 ভিক্টরকে লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। সে নিজে ভিক্টরকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু নাম্বার 4 তার শিকল চালানোয় অনেক বেশি পারদর্শী ছিল। শিনিচি বেশ অসুবিধায় পড়ে যায়। শিনিচিকে বিপদে পড়তে দেখে ভিক্টর নিজের হাত ভেঙে ফেলে এবং সেটি নাম্বার 4 এর দিকে ছুঁড়ে মারে। এই সুযোগে শিনিচি একটি জোরালো কিক মেরে নাম্বার 4 কে অজ্ঞান করে ফেলে। লড়াই শেষে শিনিচি ভিক্টরের কাছে ওই হীরাটা ফেরত চায় এবং আয়ার শরীরের ব্যাপারে জানতে চায়। সে জানতে পারে যে আয়ার শরীরটা এখনো লন্ডনের হেডকোয়ার্টারে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আছে। অন্য এক প্রান্তে নাম্বার 3 অ্যাস্টারের সাথে লড়াই করছিল। নাম্বার 3 একটি কোদাল উপরে ছুড়ে দিয়ে এমন এক কোণা থেকে গুলি চালায় যা সরাসরি অ্যাস্টারের গায়ে গিয়ে লাগে। এদিকে শিজুকু সেই ভ্যাম্পায়ার মেয়ের সাথে বেশ সাবধানে লড়াই করছিল, যাতে ভ্যাম্পায়ারের বিষ তাকে দ্বিতীয়বার কাবু করতে না পারে। তখন ভ্যাম্পায়ার মেয়েটি শিজুকুকে জানায় যে তার বিষ কোনো মানুষের উপরে জাস্ট একবারই কাজ করে। শিজুকু প্রথমে তার কথা বিশ্বাস করেনি, তাই ভ্যাম্পায়ারটি তার পায়ে একটা আঁচড় কাটে। শিজুকু আবারও নিজের মানসিক নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, কিন্তু ভ্যাম্পায়ার বলে যে সে যা বলছে তা একদম সত্যি। আর এখন শিজুকুর সাথে যেটা হচ্ছিল সেটা ছিল জাস্ট একটা ইলিউশন। এরপর সে শিজুকুকে ওভাবেই ফেলে রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে নাম্বার 3 ভেবেছিল সে অ্যাস্টারকে মেরে ফেলেছে, কিন্তু অ্যাস্টার আসলে একটা নকল বডি ব্যবহার করে তাকে ধোকা দিয়েছিল এবং সে তখন নিজের বিষাক্ত সুই দিয়ে ওই নাম্বার 3 কে মেরে ফেলে।
শিনিচি আর আয়া আবারও শিজুকুর সাথে একত্রিত হয়। শিনিচি কেসটি সমাধান করতে চাইলেও আয়া তাকে অন্য একটি জরুরি কাজের দায়িত্ব দেয়। ইতিমধ্যে দুই গ্রামের মানুষ একে অপরের মুখোমুখি হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক শেষ মুহূর্তে আয়া সেখানে উপস্থিত হয়ে সবাইকে লড়াই থামাতে বলে। আয়া ঘোষণা করে যে সে উভয় গ্রামের খুনিকে শনাক্ত করে ফেলেছে। সেই খুনি আর কেউ না, সেটা ছিল স্বয়ং উইল হিলের উপরে দাঁড়িয়ে থাকা লুইস, যে আসলে নোরার ছদ্মবেশে থাকা রোজের ছোট মেয়ে জেড। আয়া তখন সবার সামনে পুরো বিষয়টা ব্যাখ্যা করে বলে যে ঘর থেকে লুইস কিডন্যাপ বা নিখোঁজ হয়েছিল সেখানকার প্রমাণ বলছিল যে ঘরের মধ্যে কোনো মানুষ ঢোকেনি, কিন্তু জানালা দিয়ে নেকড়ে রূপে কারো বাইরে লাফিয়ে পড়ারও দাগ ছিল। ফায়ার প্লেসের কাছে যে পায়ের ছাপ ছিল, চিমনি দিয়ে কেউ আসলে তার আশেপাশে ধুলোবালি থাকার কথা ছিল, কিন্তু সেখানকার চারপাশ ছিল একদম পরিষ্কার। এর অর্থ পুরো দৃশ্যটাই আসলে সাজানো হয়েছিল। আয়া যখন জানতে পারে যে জেড এবং লুইস হুবহু একই রকমের ছিল, তখন তার সন্দেহ হয় যে জেড আসলে আগেই বেঁচে ছিল। সেই রাতে যে নেকড়িটি আর্টিস্টের বাড়ি থেকে পালিয়েছিল সেটা আসলে আর্টিস্ট ছিল না, সেটা ছিল জেড। শিনিচির পায়ে কামড়ের যে দাগ ছিল তা মানুষদের গ্রামে হওয়া প্রত্যেকটা খুনের কামড়ের দাগের সাথে হুবহু মিলে যায়। আসল লেডি আর্টিস্টকে তো আয়াদের জিজ্ঞাসাবাদের পরপরই মেরে ফেলা হয়েছিল। আর গতকাল রাতে ওয়ারুস গ্রামে নোরার যে লাশটি পাওয়া গিয়েছিল তাকে মূলত গুহার ভেতরেই খুন করা হয়েছিল, কারণ কোনো মানুষ যদি সেই সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করত তবে তার অবশ্যই ল্যাম্প বা আলোর প্রয়োজন হতো, কিন্তু একমাত্র ওয়ার উলফরাই সম্পূর্ণ অন্ধকারে ল্যাম্প ছাড়া চলাফেরা করতে পারে। তাই নোরার সেই নকল ক্রাইম সিনটাও মূলত জেটেরই তৈরি ছিল। গুহার ভেতরে যে ছিল সে আকারে বেশ ছোট ছিল এবং প্রায় 1.5 বছর ধরে সে ওই গুহার ভেতরেই ছিল। তাই আয়া নিশ্চিত ছিল যে গতকাল রাতে যাকে মারা হয়েছে সে আসল লুইস ছিল, সে নোরা ছিল না। লুইস এত বছর ধরে নোরার রূপ ধরে মানুষদের গ্রামে লুইস সেজেই থাকছিল, কারণ তারা দুজনেই দেখতে হুবহু একরকম ছিল। আয়া 5টি কারণ উল্লেখ করে যার জন্য জেটের পক্ষে এই সবকিছু করা সম্ভব হয়েছিল। 1. দুই গ্রামের মানুষ একে অপরের সাথে কখনোই যোগাযোগ করতে পারে না। 2. এই গোপন সুড়ঙ্গটি ব্যবহার করে জেট মাত্র 1 ঘন্টার মধ্যে দুই গ্রামের মধ্যে যাতায়াত করতে পারত। 3. দুই গ্রামের জীবনযাত্রা এবং জেগে থাকার সময় সম্পূর্ণ বিপরীত ছিল। 4. লুইস নিজের গ্রামের মানুষদের সাথে খুবই কম কথা বলতো এবং ওয়ারুস গ্রামে নোরাও একদম একাকী থাকতো, তাই কেউ তার আসল পরিচয় ধরতে পারেনি। 5. সুড়ঙ্গের ভেতরের রডটি জেটকে নিজের শরীরের গন্ধ মুছে ফেলে দুই গ্রামে বারবার পরিচয় বদলাতে অনেক বেশি সাহায্য করত। আর গতকাল মানুষদের গ্রামে লুইসের যে লাশটি পাওয়া গিয়েছিল সেটি আসলে আসল লুইসের বডি ছিল, যা জেট কবর খুঁড়ে বের করেছিল। সে লাশটিকে নিচের দাঁত দিয়ে ক্ষত বিক্ষত করে দেয় যাতে গুলির আঘাতটা লুকিয়ে যায়। অর্থাৎ দুই গ্রামের এই সমস্ত হত্যাকাণ্ডের আসল খুনি ছিল এই জেট। আয়া বলে জেট হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এই সবকিছু করেছে। 13 বছর আগে রোজ এই ওয়ারুলফ গ্রাম থেকে পালিয়ে মানুষদের গ্রামে আশ্রয় নিয়েছিল এবং কয়েক মাস পর জেটের জন্ম হয়, কিন্তু লুইস তাদের পরিচয় সবার সামনে এনে দেওয়ায় গ্রামবাসীরা তাদের জ্যান্ত পুড়িয়ে মারে। তবে জেট কোনো রকমে বেঁচে যায় এবং ওয়ারুলফ গ্রামে পালিয়ে আসে। পুড়ে যাওয়া টাওয়ারে পাওয়া সেই ছোট্ট কঙ্কালটা আসলে একটা শিয়ালের ছিল। জেট তখন নেকড়েদের গ্রামে ফিরে এসে নিজের নাম রাখে নোরা, কিন্তু এই গ্রামের নিয়ম কানুনকেও সে ঘৃণা করত। তাই সে দুই গ্রামের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার একটা মহাপরিকল্পনা করে। 1.5 বছর আগে জেট লুইসকে অপহরণ করে, কিন্তু লুইস নিজেও তার গ্রামকে ঘৃণা করত। তাই আসল লুইস নিজে জেটের এই প্রতিশোধের পরিকল্পনায় যোগ দেয়। জেট তখন দুই পরিচয় নিয়ে বাঁচতে শুরু করে এবং সব তথ্য জোগাড় করে। 1 বছর আগে সে ধারাবাহিকভাবে খুন করে দুই গ্রামের শত্রুতা চরম পর্যায়ে নিয়ে যায় এবং নিজের সমস্ত প্রমাণ মুছে ফেলার পরিকল্পনা করে, কিন্তু আয়ার গ্রুপ চলে আসায় জেটের পুরো প্ল্যান ওলটপালট হয়ে যায়। জেট তখন লেডি আর্টিস্টকে ফাঁসিয়ে নিজে পালিয়ে যায়। সে শিজুকুকে বাঁচালেও ইচ্ছা করে সবার সামনে তার পরিচয় ফাঁস করে দেয়। যখন পুরো গ্রাম উইড হিলে শিজুকুকে জেরা করতে ব্যস্ত ছিল, সেই সুযোগে সে সুড়ঙ্গে গিয়ে লুইসকে হত্যা করে তার লাশ উপরে নিয়ে আসে যাতে একটা মিথ্যে ক্রাইম সিন তৈরি করা যায়। সে গাছে গুলি চালিয়েছিল যাতে শিজুকুর উপরে কোনো সন্দেহ না যায়। যখন সবাই ধরে নেয় নোরা মারা গেছে, তখন সে লুইসের লাশ কবর থেকে তুলে এনে মানুষদের গ্রামে আসে এবং গোপন সুড়ঙ্গের পথটা খুলে দেয় যাতে দুই গ্রামের মানুষ নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যায়। আয়ার এই দীর্ঘ ব্যাখ্যা শোনার পর জেড বলে যে আয়া এখনো একটি জায়গায় ভুল করছে এবং সে তখন এই জায়গাটা থেকে পালিয়ে যায়, কিন্তু সুড়ঙ্গ দিয়ে পালানোর সময় মাঝপথে তার মুখোমুখি হয় শিনিচির সাথে, যে তাকে ধরার জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। জেট নিজেকে ওয়ারউলফ কিং দাবি করে এবং ক্যান্ডেলটি নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে শিনিচির উপরে আক্রমণ করে, কিন্তু শিনিচি তাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জেট পানিতে পুরোপুরি ভিজে গেলে শিনিচি তাকে শনাক্ত করে বেঁধে ফেলে। ততক্ষণে আয়াও সেখানে চলে আসে এবং জানায় যে দুই গ্রামের মানুষ এখন নিজেদের ভুল বুঝতে পেরে আফসোস করে নিয়েছে। আয়া শিনিচিকে বলে জেটকে ছেড়ে দিতে, কারণ জেটের উদ্দেশ্য নিয়ে আয়ার ধারণা ভুল ছিল। জেট আসলে এই সবকিছু কোনো ব্যক্তিগত প্রতিশোধের কারণে করেনি, বরং সে চেয়েছিল ওয়ারুলফ মেয়েদেরকে নিয়ে গ্রাম প্রধানের তৈরি করা সেই নিয়ম আর বৈষম্যমূলক নিয়ম থেকে মুক্তি দিতে। সে শুধু একজন ওয়ারুলফ কিংই ছিল না, বরং নিজের ভবিষ্যতের করুণ পরিণতিও আজ করতে পেরেছিল এবং সে বুঝতে পেরেছিল যে এই গ্রামের ওয়ারুলফ মেয়েরা আসলে কতটা বেশি অসহায়। সে মেয়েদের এই অভিশপ্ত ভাগ্য থেকে বাঁচানোর জন্য এই কঠিন পথ বেছে নিয়েছিল। জেট আসলে ওয়ারুলফ গ্রামের মেয়েদেরকে গোপনে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করত এবং
এবং তাদের জায়গায় দেখতে হুবহু একই রকম মানুষের গ্রামের মৃত মেয়েদের লাশ এনে রেখে দিত। আবার মানুষদের গ্রামে সেই মেয়েদের লাশ নিজের দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে আসতো, যাতে সবাই মনে করে এটি কোনো বুনো নেকড়ের কাজ। এভাবে সে 3টি জীবনের বিনিময়ে 3টি মেয়ের জীবন বাঁচিয়েছিল, মানে 3টা মানুষের জীবনের বিনিময়ে 3টা ওয়্যারউলফ মেয়েদের জীবন বাঁচিয়েছিল। আয়া স্বীকার করে যে তার অপরাধের পেছনের আসল উদ্দেশ্যটা বুঝতে ভুল হয়েছিল, তাই সে জেটকে যেতে দিবে এবং সে বলে সুযোগ হলে তাদের আবারও দেখা হবে। আয়ার জীবনে এটাই প্রথমবার ছিল যখন সে কোনো একটা কেসে ভুল অনুমান করেছিল এবং জেনে শুনে একটা অপরাধীকে ছেড়ে দিচ্ছিল। সে জানতো যে 2 গ্রামের মানুষই এবার একটা বড় শিক্ষা পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও এদের মধ্যেকার কিছুই বদলাবে না। আর এখানেই এই অ্যানিমের সিজন 1 শেষ হয়ে যায়। যাই হোক, এই আনডেড মার্ডার ফার্স্ট এই অ্যানিমে সিরিজটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার কাছে ভাই এই ডিটেকটিভ, ডেমন আর মনস্টার টাইপের সিরিজ ভাই সেই ভালো লাগে, এন্ড আমিও আশা করতেছি এই সিরিজগুলো তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তাদের জন্য একটা সুখবর আছে। আমরা তোমাদের জন্য স্যাভেজ 1 নামের অসাধারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এছাড়াও সেখানে অ্যানিমের হিউজ কালেকশন আছে। এছাড়াও আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম আর ইন্ডিয়াতে যে সমস্ত অ্যানিমে ট্রেন্ডিং আছে বা সেই সমস্ত দেশে যে অ্যানিমের ডিজাইনগুলো সব সময় ট্রেন্ডিং এ থাকে সেই ডিজাইনগুলো আমরা তোমাদের জন্য এখানে রেখেছি। এছাড়াও তোমরা অ্যাসিড ওয়াশের মধ্যে ড্রপ শোল্ডারের অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে, তাও অনেক কম মূল্যে, মাত্র 550 থেকে 600 টাকার মধ্যে। আর এই টি শার্টগুলোর কোয়ালিটি নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে না, প্রত্যেকটার কোয়ালিটি হবে একদম টপ নচ। এছাড়াও তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জার্সি এবং প্যান্ট অর্ডার করতে পারো। আর আমি অন্তত তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের এই স্যাভেজ 1 থেকে তোমরা যেটাই অর্ডার করবে না কেন সেটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে। এছাড়াও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অর্ডার করার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। এছাড়াও তোমরা প্রোডাক্টের সরাসরি ভিডিও দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে, যখন ডেলিভারি ম্যান আসবে তখন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি দেখে নিবে, যদি ভালো লাগে তো প্রোডাক্টটি রাখবে, আর ভালো না লাগলে প্রোডাক্টটি রিটার্নও করে দিতে পারবে। তো তোমরা যাও একবার হলেও এই স্যাভেজ 1 ওয়েবসাইটটা ঘুরে আসো এন্ড দেখে নাও তোমাদের কোন কোন কালেকশন পছন্দ হয়। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।